সোশ্যাল সায়েন্স ইনস্টিটিউট অফ দুর্গাপুরের এবারের সেমিনারের বিষয় ডিপ হিস্ট্রি। এই ডিপ হিস্ট্রি নিয়ে এখনো আমাদের দেশে খুব বেশি একটা চর্চা হয়নি। এটা কনভেনশনাল হিস্ট্রির ঠিক নয়, এবং এ বিষয়ে যে অল্প কয়েকজন আলোচনা করছেন, পড়াশোনা করছেন, তাদের মধ্যে একজন ডক্টর অনুরাধা রায়। তার কাছে আমরা এসছি এ বিষয়ে আরো একটু বিশদে জানবার জন্য, একটু বোঝার জন্য। ডক্টর রায়, প্রথমত আপনাদের অনেক ধন্যবাদ। আমি দুর্গাপুরে গিয়ে উঠতে পারলাম না নানা অসুবিধার জন্য, আপনারা এখানে চলে এসেছেন। আমি সত্যি খুব আপ্লুত, আর আমার আরো ভালো লাগছে এই জন্য যে আপনারা আজকে যে বিষয়টা জানতে এসেছেন। আমার খুব প্রিয় বিষয় গভীর ইতিহাস। বেশ কয়েক বছর ধরে এটা আমাকে ফ্যাসিনেট করে রেখেছে বলা যেতে পারে। তো সেই ফ্যাসিনেশনটা আজকে আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পারবো ভেবে খুব আনন্দ হচ্ছে। ম্যাডাম, প্রথমে যে প্রশ্নটা করতে ইচ্ছা করছে সেটা হচ্ছে যে আমরা যে ইতিহাস পড়ে এসেছি সেই ইতিহাসের গতানুগতিকতা ছেড়ে হঠাৎ আপনি কেন বা কিভাবে এই ডিপ হিস্ট্রির প্রতি আকৃষ্ট হলেন? আসলে কি জানেন, বরাবরই না আমার ইতিহাস চর্চায় একাডেমিক কনসার্ন তো নিশ্চয়ই ছিল, একাডেমিক্সেরই লোক আমি। তো একাডেমিক কনসার্নের পাশাপাশি একটা মরাল কনসার্ন ছিল। আমি যখন আমার ডক্টরাল কাজটা করি, কমিউনিস্ট ইন্সপায়ার্ড কালচারাল মুভমেন্ট ইন বেঙ্গল, তার একেবারে ফর্মেটিভ ফেজ 1930s থেকে 50s। তো তখন শুধু একটা ডিগ্রি পাবো এবং সেই ডিগ্রির ভিত্তিতে একটা ভালো চাকরি পাবো, এইটুকুই শুধু ভাবিনি। মনে হয়েছিল যে কমিউনিস্ট আন্দোলনের শক্তি, দুর্বলতা এগুলো একটু বোঝা যাক, এবং সেটা বুঝে নিয়ে মানে তাকে একটা শ্রেয়স্কর ভবিষ্যতের দিকে নিয়ে যাওয়া যায় কিনা, মানে কমিউনিস্ট আন্দোলনকে দিয়ে এই কাজটা করানো যায় কিনা, এটা একটু তাহলে হয়তো বোঝা যাবে, এই একটা কনসার্ন ছিল। তো এখন সেই সময়টা খুব একটা অনুকূল ছিল না, কমিউনিস্টদের ক্ষমতা ভোগ দখলের সময়। তারা শক্তির কথাই ভাবতেন, দুর্বলতার কথাগুলো বুঝতে চাইতেন না, যে খুবই অসুবিধা ছিল। তাছাড়া বেসিক্যালি কমিউনিস্ট থিওরি নিয়েও আমার একটু মানে সংশয় উপস্থিত হলো। তো এই করতে করতে আমি একটা সময় গান্ধীতে আকৃষ্ট হলাম। গান্ধী মানে গান্ধী as a philosopher, not as a leader of our national movement. এটা নিয়ে একটু চর্চা করলাম, এবং মনে হলো আচ্ছা একটা সময় কি গান্ধী এবং মানে কমিউনিজমে দুটো মেলবার একটা সম্ভাবনা ছিল, বোধহয় একটু একটু ছিল। দুটোই তো একটা, আপনি যেটা আপনাদের টপিকে উন্নততর সমাজ, বেটার টুমরো, আপনি যেটার কথা বলেছেন, দুটোর পন্থা আলাদা। একটু স্থূলভাবে বলতে গেলে কমিউনিস্ট ভাবতো ওপর থেকে একটা সিস্টেম চাপিয়ে দিলে ওই তলার মানুষগুলো ঠিক হয়ে যাবে, আপনি ঠিক হয়ে যাবে। গান্ধী ভাবতেন তলার দিকে মানুষগুলোকে ঠিক করতে হবে, এই করতে করতে সিস্টেমটা ঠিক হবে। গান্ধী স্বরাজ কিন্তু একেবারে প্রত্যেকের নিজস্ব স্বরাজ, দুজনেই ব্যর্থ, মানে কমিউনিজমও ব্যর্থ, গান্ধীও ব্যর্থ। গান্ধী শেষ পর্যন্ত মানুষের অন্ধভক্তির ওপরেই বোধহয় বিশ্বাস রাখলেন, এবং নিজের দিক থেকে একটা হয়তো একটা খুব অথরিটেরিয়ান একটা ব্যাপার চলে এলো। মার্ক্সবাদীরা মূলত অর্থনীতিকেই চালিকা শক্তি, সভ্যতা চালিকা শক্তি, সেটা তো বটেই। হ্যাঁ, এখানে তো একটা বড় সমস্যা ছিলই, সে ব্যাপারে আমি আসছি। তো এখন কমিউনিজমও ব্যর্থ, গান্ধীবাদও ব্যর্থ, আমি খুব হাতড়াচ্ছি, এবং আমার মনে হচ্ছে যে আচ্ছা মানুষ, নতুন মানুষ তৈরির যে কথা হচ্ছে, মানুষকে তো আগে বুঝতে হবে, বুঝলে তবে তো মানুষকে বদলানো যাবে। কিন্তু বোঝার পথ তো পাই না। এই করতে করতে আমার হাতে ড্যানিয়েল লর্ডস স্মেলের অন ডিপ হিস্ট্রি অ্যান্ড দ্য ব্রেন বইটা একদিন এলো। আমি তখন যাদবপুরে পড়াতাম, আমাদের পিজি আর্টস বিল্ডিং এর একতলাতে ওয়ার্ল্ড ভিউ বুক স্টোর ছিল, সেখানে হঠাৎ বইটা ঘাঁটতে ঘাঁটতে পেয়ে গেলাম। মনে পড়লো যে কিছুদিন আগে এক খুব প্রথিত যশা ঐতিহাসিক, তার একটা প্রবন্ধে এর রেফারেন্স পেয়েছিলাম। তিনি অবশ্য পুরো ক্লাইমেট চেঞ্জের দিক থেকে এই ডিপ হিস্ট্রি ব্যাপারটাকে বোঝবার চেষ্টা করেছেন। তা আমি বইটা কিনে পড়ে আমি দেখলাম, আরে এই বইটা কিন্তু একেবারে আলাদা। এই বইটা কিন্তু বাইরের ক্লাইমেট নয়, মানুষের ভিতরের ক্লাইমেট বোঝার চেষ্টা করছে, মানে যেটাকে নিউরোফিজিওলজিক্যাল ইকোসিস্টেম বলা যায়। আমি ভীষণ রকম
মানে উত্তেজিত হয়ে পড়লাম। এবং তারপরে তো ড্যানিয়েল লর্ড স্মেল ঐতিহাসিক, হার্ভার্ড ইউনিভার্সিটি, তার নিজের মানে রিসার্চের বিষয় ছিল আর্লি মডার্ন ইউরোপ। এবং এই বইটাতে উনি যে দৃষ্টান্তগুলো ব্যবহার করেছেন সবই আর্লি মডার্ন ইউরোপ থেকে। তার কবছর বাদেই বেরিয়েছিল, আমিও কবছর বাদে হাতে পেলাম ড্যানিয়েল লর্ড স্মেল এবং অ্যান্ড্রু শ্রায়ক। এই দুজনের, অ্যান্ড্রু শ্রায়ক কিন্তু অ্যানথ্রোপোলজিস্ট, ওদের দুজনের সম্পাদনায় ডিপ হিস্ট্রি, দ্য আর্কিটেকচার অফ পাস্ট অ্যান্ড প্রেজেন্ট, এই দুটো বই দিয়ে শুরু হলো। তারপরে আমি দেখলাম মানে ডিপ হিস্ট্রি কি করছে, ডিপ হিস্ট্রি মানুষের ইতিহাসটাকে বোঝবার চেষ্টা করছে ইন টার্মস অফ হিউম্যান নেচার, এবং হিউম্যান নেচারটাকে বোঝবার চেষ্টা করছে ইন টার্মস অফ ব্রেন অ্যান্ড বডি কেমিস্ট্রি। তাহলে এটা তো মূলত আমরা ইতিহাস না বলে বলতে পারি মাল্টিডিসিপ্লিনারি তো বটেই, একেবারে বাট ব্রডলি বেসড অন মডার্ন সায়েন্স। একেবারে, বিশেষ করে বায়োসায়েন্স, তারই মধ্যে বিশেষ করে নিউরোসায়েন্স, কিন্তু এর সাথে এভলিউশনারি থিওরি আছে, প্রাইমেটোলজি আছে, প্যালিওন্টোলজি আছে, অ্যানথ্রোপোলজি তো আছেই। হ্যাঁ, এই ধরনের এটা একেবারে হ্যাঁ, এটা একদম মাল্টিডিসিপ্লিনারি। হ্যাঁ, কোনো ডিসিপ্লিনারি ব্যারিয়ার থাকলে কিন্তু ডিপ হিস্ট্রিতে ঢোকা যাবে না। তো এই হলো আমার ডিপ হিস্ট্রি অভিমুখী যাত্রা। মানে বলা যেতে পারে যে মার্ক্সবাদের মধ্যে দিয়ে যে একটা মানব মুক্তির সন্ধান শুরু হয়েছিল, সেইটার একটা মানে লজিক্যালি গিয়ে পৌঁছলো ডিপ হিস্ট্রিতে। এখন প্রথম লেখা বোধ হয় ইতিহাসের হরেক গেরো বইটিতে শেষ প্রবন্ধটিতে আপনি ডিপ হিস্ট্রির উপর প্রথম মানে ছাপা লেখা আপনার প্রকাশিত। একেবারে, তখন আমি সত্যই শুরু করেছি চর্চাটা। সেখানে আমিও আকৃষ্ট হলাম যে আমি যে গতানুগতিক ইতিহাস পড়ছি এটা যেন একটু আলাদা, এটা একটু অন্যরকম মজা লাগছে এই ইতিহাসটা পড়ে। এবং সেটা যদি আপনি মানে পড়ে থাকেন, আপনি দেখেছেন ওখানেও আমি ওই মার্ক্সবাদ থেকে শুরু করে কিভাবে এসে পৌঁছলাম ওখানে আমার বাবার কথা অনেকটা বলা হয়েছে। আমার বাবা যেহেতু জীববিজ্ঞানী ছিলেন, চিকিৎসক ছিলেন, এবং তিনি এইভাবে মানব প্রকৃতি, মানব ইতিহাস বুঝবার চেষ্টা করতেন। তখন আমি ভীষণ মার্ক্সিস্ট। বাবা আমাকে বলতে, শোন, ওই 2 ক্লাস থিওরি দিয়ে হবে না, ক্লাস নয়, মানুষকে বোঝার চেষ্টা করে। হ্যাঁ, তখন আমি বাবাকে উড়িয়ে দিতাম, একেবারে পাত্তা দিতাম না। পরে বুঝলাম যে বাবা খুবই ঠিক কথা বলেছেন। তবে এর মধ্যে একটা কথা, বাবার একটা বই আছে মানব প্রকৃতির উৎস সন্ধানে বলে, সেটা বাবা আর্লি 80s 82 বা 3-তে লিখেছিলেন। তো অ্যাপ্রোচটা এটাই, কিন্তু বাবারা কতগুলো সুবিধা পাননি যেটা 1990s থেকে অন্যরা পেয়েছেন। সেটা হচ্ছে যে টেকনোলজির অ্যাডভান্সমেন্ট, এমআরআই, টোমোগ্রাফি, এইসব টেকনোলজি এসে গেল 1990s। তারপরে একটা নিউরো ম্যাপ তৈরি করা, একদম মানে ইনসাইড আউট একটা মানুষকে স্ক্যান করে বুঝে ফেলা যায়। হ্যাঁ, মানে আমি একটা শপিং মলে ঢুকলাম, ঢুকে আমার কিরকম উত্তেজনা হচ্ছে, আমার ভিতরে মানে নিউরো ট্রান্সমিটার গুলো মানে কিভাবে ক্ষরণ হচ্ছে, কাজ করছে, এবং তারপর আমি যখন 2-4টে জিনিস কিনলাম তখন সেটা আবার একটু প্রশমিত হচ্ছে, একটু আরাম হচ্ছে। মানে এই জিনিসগুলো বিউটিফুলি আজকাল বুঝে ফেলা যায় ডিপ হিস্ট্রি দিয়ে। কিন্তু ওই যেটা বললাম, ওই মার্ক্সবাদ থেকে শুরু করে কাজে এখানে আমি এসে পৌঁছলাম। কি ব্যাপার জানেন তো, মার্ক্সবাদের মধ্যে ইঙ্গিত ছিল, মানে আমাদের এখানে সেই ইঙ্গিতগুলো ধরবার লোক ছিল না। আমি যখন একটু একটু ধরবার চেষ্টা করেছি, মানে আমাকে খুবই সমালোচিত হতে হয়েছে। মানে আমাদের এখানে তো ওই ইহা অভ্রান্ত, তার কারণ ইহা একটি বিজ্ঞান, হ্যাঁ, এই মনোভাব ছিল। কিন্তু পশ্চিমী দুনিয়ায় মার্ক্সবাদ নিয়ে যে চর্চা হয়েছে, সেখানে ক্রমে না মানুষের স্বভাব, মানব চরিত্র এবং নৈতিকতা, এই দুটোকে মুখোমুখি দাঁড় করিয়ে যাচাই করা। হ্যাঁ, মানে মানুষের স্বভাবের মধ্যে নৈতিকতা কতটা কিভাবে আছে, সমাজবাদের সম্ভাবনা কতটা কিভাবে আছে, এটা কিন্তু পশ্চিমী মার্ক্সবাদের চর্চায় বেশ ভালো মতো এসেছে। বার্নার্ড উইলিয়ামস নৈতিকতা নিয়ে খুব ভালো চর্চা করেছেন। জর্জ কোহেনের একটা বই, ওয়াই নট সোশ্যালিজম, সেখানে উনি ঠিক এই ব্যাপারটা, এই প্রশ্নটাই তুলেছে যে আমাদের মধ্যে আদৌ কি সোশ্যালিজমের সম্ভাবনা আছে। তো এখন উনি পজিটিভ উত্তর দেবার চেষ্টা করেছেন। ডিটেইলি একটু একটা গল্প, উনি একটা ক্যাম্পিং ট্রিপ নিয়ে একটা মানে থট এক্সপেরিমেন্ট উনি বলছেন যে আমরা বেশ কয়েকজন মিলে বন্ধুরা ক্যাম্পিং ট্রিপে গেছি, গিয়ে হই হল্লা হচ্ছে, মজা হচ্ছে। একটা আপেলের গাছ হঠাৎ একজন আবিষ্কার করলো, তার চোখে পড়েছে। তো সে নিশ্চয়ই বলবে যে চল আমরা সবাই মিলে আপেল ভাগ করে খাই। নিশ্চয়ই সে বলবে না এটা আমি আপেল গাছ আবিষ্কার করেছি, এবার এটা আমার, এবার তোমরা যদি খাও তো পয়সা দিয়ে খাও। হ্যাঁ, নিশ্চয়ই এটা স্বাভাবিক নয়। তো কাজে উনি বলতে চাইছেন যে বোধহয় সোশ্যালিজমের সম্ভাবনা মানুষের স্বভাবে আছে, কিন্তু আমার এই উদাহরণটা নিয়ে একটু সংশয় আছে।
ক্যাম্পিং ট্রিপ আর মানুষের জীবন এক জিনিস না। মানে আমি আপেল ভাগ করে খেতে পারি, কিন্তু আমার সম্পত্তিটা আমি ভাগ করে নিতে চাইবো কিনা এই ব্যাপারে আমার মানে খুব সন্দেহ আছে। তো এবং উনিও জর্জ কোহেনও মানে শেষে বলেছেন যে আমি এ ব্যাপারে অ্যাগনস্টিক। কিন্তু আমি যেটা বলতে চাইছি, চর্চা হচ্ছিল মার্কস, এমনকি মার্কস নিজে প্যারিস ম্যানুস্ক্রিপ্ট যদি পড়েন, প্যারিস ম্যানুস্ক্রিপ্টে উনি বলছেন এই যে মানুষের ভেতরকার যে অন্ধকারগুলো, মানে লোভ, আগ্রাসন, হিংস্রতা, দখলদারির মনোভাব, এগুলো কিন্তু বড় বিপদ, হ্যাঁ, সোশ্যালিজম আসার পথে। মার্কস আর একটা খুব দামি কথা বলেছেন, যেটা আপনিও বলছিলেন না, যে মার্ক্সবাদ তো অর্থনীতি দিয়েই মানুষের ইতিহাস বোঝার চেষ্টা করে। আসলে মার্কস পরে পুঁজিবাদের অর্থনৈতিক বিশ্লেষণে গিয়ে ওই দিকটাতেই ফোকাস করেছেন, আর অন্যদিকে মন দিতে পারেননি। কিন্তু ওর মনের মধ্যে ছিল যে মানুষের স্বভাবটা কিন্তু পাল্টানো দরকার। প্যারিস ম্যানুস্ক্রিপ্টে উনি তো এটা বলছেনই, বা এরকম হয়তো উনি এরকম বলেছেন যে মানে খালি অর্থনীতি দিয়ে, এই যে ক্ষমতার লোভটা কিন্তু খালি অর্থনীতির জন্য নয়, ক্ষমতার জন্যই ক্ষমতার লোভ। এটাও মানুষের স্বভাবে খুব ভালো মতো আছে, যে কারণে অনেকে ফুকোর সাথে মার্কসকে মেলাবার চেষ্টা করেছেন। তো এই করতে করতে আমি এসে পৌঁছলাম ডিপ হিস্ট্রিতে। এবং মানে আমি যেটা ইদানিং খুব বলে থাকি যে আমাদের নিজেদের বুঝতে হবে, মানে সচেতনতা কথাটা। একটা কথা বলেছেন যে স্যাপলস্কির কথা বলেছেন, স্যাপলস্কি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তার কথা বলেছেন যে তিনি মানুষের ব্রেনের 3টে অংশ উল্লেখ করে বলেছেন যে এই নিওকর্টেক্স এর মধ্যেই একটা কগনিটিভ ব্রেন থাকে। এর কাজ হচ্ছে একদিকে সৃজন করা, চিন্তা করা, আবার অন্যদিকে আবার মিথ্যা কথা বলতে মানুষকে শেখায়। একদম একদম। এবং মানুষই পৃথিবীর একমাত্র প্রাণী যে হাসতে হাসতে শত্রুর বুকে ছুরি বসায়। একটা কুকুর বা মানে যে কোনো প্রাণী, সে কাউকে শত্রু ঠাউরালে একদম ঝাঁপিয়ে পড়ে আক্রমণ করবে বা পালিয়ে যাবে কিছু একটা। মানুষই একমাত্র প্রাণী যে হাসতে হাসতে শত্রুর বুকে ছুরি বসাতে পারে। নিওকর্টেক্সটাই তো আমাদের সংস্কৃতির উৎস। একটা কথা আমি আপনার ডিপ হিস্ট্রি চর্চার সঙ্গে পড়তে পড়তেই ভাবছিলাম, আমরা একটা কথা বলে থাকি যে মানুষ সব কাজ করতে পারে। তো এর মাঝে যদি আমরা একটা শব্দ ঢুকিয়ে নিই যে মানুষ সব ভালো কাজ করতে পারে, মানুষ সব খারাপ কাজ করতে পারে, অন্যান্য জন্তু বা প্রাণী কিন্তু কাজ করতে পারে। মানুষ যত, হ্যাঁ মানে যত ভালো কাজ করতে পারে, মানুষ ততটাই খারাপ কাজ করতে পারে। মানে আমি বলি না, মানে এটা বিজ্ঞানীরা বলেন যে মানুষ হচ্ছে নৃশংসতম প্রাণী এই পৃথিবীর। এবং আপনি আপনার লেখাতে উল্লেখ করেছেন যে মানুষ হচ্ছে পৃথিবীর খুব ব্যতিক্রমী কয়েকটি প্রাণীর মধ্যে একটি, যে নিজের প্রজাতিকে ধ্বংস করে। হ্যাঁ 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 হ্যাঁ, মানে তার কারণটা আমি বলেছিলাম, মানুষ এত দ্রুত, তার কগনিটিভ রেভলিউশন বলা হয়, এভলিউশনও বলা হয় না, হ্যাঁ, এত দ্রুত আমাদের ব্রেনটা বেড়ে গেল না, যে মানে এবং তার ফলে দ্রুত খাদ্য শৃঙ্খলে মানুষ কি ছিল, খুবই দুর্বল প্রাণী, নখ তেমন নেই, দাঁত তেমন নেই, হ্যাঁ, সে খুবই কোণঠাসা হয়েই থাকতো। কিন্তু এত দ্রুত তার কগনিটিভ রেভলিউশন কোট আনকোট হলো, সে খাদ্য শৃঙ্খলে একদম চূড়োয় উঠে এলো। এবং তার ফলে অন্য প্রাণীদের তার হাত থেকে বাঁচাবার জন্য যে চেকস অ্যান্ড ব্যালেন্সেস থাকা দরকার, মানে যেটা ধারারি বইতেও আছে যে সিংহ যত হিংস্র হয়ে উঠেছে, হরিণ তত দ্রুত দৌড়তে শিখেছে। কিন্তু মানুষের হাত থেকে অন্য প্রাণীদের বাঁচানোর জন্য না সেই চেকস অ্যান্ড ব্যালেন্সেস তৈরি হলো না। এবং এখানে ভিক্টর ফ্র্যাঙ্কেলের কথা আপনি বলেছেন, মনোবিজ্ঞানী, তার কথা বলেছেন। এবং সেক্ষেত্রে উইল টু প্লেজার, উইল টু মিনিং আর উইল টু পাওয়ার, এই তিনটে বিষয়কে যদি আপনি একটু, হ্যাঁ সেটা তো আমি ওই সদ্য একটা লেখাতে খুব ভালো করে লিখেইছি। মানুষের তিনটে খুব বেসিক তাগিদ, ওই যে কগনিটিভ ব্রেন বললাম না, তার ফলেই উইল টু মিনিং। মানুষ কিন্তু বাস্তবের উপরিতলটা দেখেই সন্তুষ্ট থাকে না, তার একটা ভিতরে ঢুকে মানে খোঁজবার চেষ্টা করে। হ্যাঁ, রবীন্দ্রনাথ বলেছেন না, সত্য থেকে আরো সত্য, হ্যাঁ, বাস্তব থেকে বাস্তবতর, সেখানে মানুষ পৌঁছানোর চেষ্টা করে। জীবনের একটা প্লেজার বলতে মানুষ কি আনন্দ খোঁজার চেষ্টা করে, কেউ নেশা করে আনন্দ পায়, কেউ বই পড়ে আনন্দ পায়, কেউ মরে গিয়ে আনন্দ পায়। এটাও মানুষের মধ্যে সবার মধ্যে আছে। উইল টু মিনিং আর উইল টু প্লেজার অনেকটাই একই ধরনের, প্রায় না না আলাদা না, কি ধরনের আলাদা? মানে আমি তো আপিম খেয়ে যদি আনন্দ পাই, তাতে তো আমি জীবনের কোনো মানে খুঁজে পাচ্ছি না। আমি বরঞ্চ জীবন থেকে পালাতে চাইছি। জীবনের অর্থ, জীবনের গভীরে ঢুকে অর্থ খোঁজা, এটা হচ্ছে উইল টু মিনিং। প্লেজারটা তো আপনি ঠিকই বলেছেন, আপিম খেয়েও কেউ প্লেজার পেতে পারে, কেউ একটা ভালো সিনেমা দেখে পেতে পারে, কেউ একটা কবিতা লিখে পেতে পারে। হ্যাঁ, এর পিছনে সাইকোট্রপের একটা বড় ভূমিকা আছে, সেটা আমি সে প্রসঙ্গে পরে আসবো। আর উইল টু পাওয়ার,
উইলটি এটাও পাওয়ারটাও একটা একটা বিশাল ব্যাপার। এবং অত্যন্ত দান্দিক আমরা যারা ব্যাপার। ইতিহাসের চর্চা করি আমরা জানি যে ইতিহাসটা তো এই ক্ষমতা দখলের ক্ষমতা ব্যাপার, দখলের বেশিরভাগটাই লড়াই। ক্ষমতা এবং দখলের ব্যাপার। এখানে হ্যাঁ, একটা আলোচনা আপনি করেছেন, ইতিমধ্যেই করেছেন, আমি পড়েছি সেটা, যে এই ক্ষমতা, আমি ক্ষমতাবান, আরেক উপরে ক্ষমতা প্রয়োগ করি, আবার আরেকজন ক্ষমতাবানের কাছে আমি আত্মসমর্পণ করি। এই যে একটা চেন, হ্যাঁ, পিরামিডের মতো চেন, এটা একটা এই হ্যাঁ, আপনি একটা, আমার খুব ভালো লেগেছে শব্দটা, যে এই যে গণতন্ত্রের মধ্যে এভাবে স্বৈরাচারের পথ, গণতন্ত্রের মধ্যে দিয়ে একদম একদম। স্বৈরাচারী শাসনের হ্যাঁ, পথ আপনি বোধহয় আমার পথে ওই পৌঁছায়। ফ্যাসিজম নিয়ে লেখাটা ফ্যাসিজম নিয়ে পড়েছেন। লেখাটা হ্যাঁ, পড়েছিল। ওখানে এটা কিন্তু ডিপ হিস্ট্রি আগে থেকে এরিক ফ্রম, বিখ্যাত মনস্তত্ত্ববিদ, তিনি এই জিনিসটা খুব ভালো করে বুঝিয়েছিলেন ওর ফিয়ার অফ ফ্রিডম যে বইটা। তো আহ, তারপরেও অন্যান্য বইতে উনি এটা খুব ভালো করে আমরা যে বিষয়টা রেখেছি হচ্ছে রিডিসকভারিং সেলফহুড, অর্থাৎ আমাদের সেলফহুডকে কিভাবে আমরা রিডিসকভার করতে পারবো। আমরা তো আগে করেছি, আমি আমি যেহেতু আমি একটা মার্কেটিং ম্যানেজমেন্টের পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা করছিলাম, সেখানে আমাদের সেলফকে জানার জন্য, আদার্সকে জানার জন্য কতগুলো স্টেপের কথা বলা হয়েছিল, কতগুলো পদ্ধতির কথা বলা হয়েছিল, সেগুলো অন্য বিষয়, অন্য অ্যাসপেক্ট থেকে। কিন্তু ডিপ হিস্ট্রি অ্যাসপেক্ট থেকে আমি সেলফহুডকে কিভাবে জানবো। হ্যাঁ, সেটাই আমি বলতে যাচ্ছিলাম যে আমি সবসময় যে কথাটা বলি যে সচেতনতা বানানটা না দন্ত স নয়, দন্ত শয় বয়ে দিয়ে হওয়া উচিত। নিজেকে বুঝতে হবে, মানুষকে বুঝতে হবে, মানুষ হিসেবে নিজেকে বুঝতে হবে। আর মানুষের মধ্যে কতগুলো ইউনিভার্সাল ট্রেট আছে, হ্যাঁ, প্রত্যেকে খুব আলাদা, কিন্তু কতগুলো তো ইউনিভার্সাল ব্যাপার আছে, এইগুলোকে বুঝতে হবে। আহ বুঝলে দেখবো যে ওই যেটা আমি এক্ষুনি বলছিলাম যে আমার মধ্যেই ভালো আছে, আমার মধ্যেই খারাপ আছে। এবার যদি আমরা একটা বেটার টুমরোর দিকে যেতে চাই, আপনি যে টপিকটা রেখেছেন, তাহলে কি করতে হবে? ভালোটাকে প্রমোট করতে হবে, খারাপটাকে দমন করতে হবে। ওই যে আমরা ছোটবেলা থেকে পড়তাম না, মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতে সুরাসুর, তো সুরকে জাগাতে হবে, অসুরকে দাবিয়ে রাখতে হবে। তো এইটা জানার জন্য কিন্তু ডিপ হিস্ট্রি আমাদের হাতিয়ার, মানে আমার মনে হয় একমাত্র হাতিয়ার, মানে একদম বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে এই ব্যাপারটা আমাদের বলবার চেষ্টা করছে যে দেখো তোমার মধ্যেই এটা আছে। হুম আমরা সবসময় যেটা করি, ইদানিং এত আন্দোলন, মানে যত আন্দোলন আমরা অন্যকে অন্যের দিকে অঙ্গুলি নির্দেশ করি, হ্যাঁ, যে ও খুব খারাপ, ও যদি ওটা দুর্নীতিবাজ লোককে বাদ দিয়ে দাও অমনি সবকিছু ভালো হয়ে যাবে। ব্যাপারটা তো সোজা নয়। নিজের দিকে কিন্তু তাকাতেই হবে। যে কোনো আন্দোলন ভবিষ্যতে যদি সত্যি করি, যদি হিউম্যান সিভিলাইজেশনের ট্র্যাজেক্টরিটা বদলাতে হয়। আমি একটা জিজ্ঞেস করি, এই কথাটা তো আমরা আগে অনেকবারই শুনেছি যে তুমি আগে নিজেকে বদলাও, তবে গিয়ে তুমি সমাজটাকে বদলাতে পারবে। তো এই যে নিজেকে বদলানোর প্রক্রিয়াটাকে কি ডিপ হিস্ট্রি যে বা মডার্ন সায়েন্স কি এখান থেকে কোনো দিশা দেখাতে পারছে যে আমরা কিভাবে? হ্যাঁ, ওই তো বললাম, নিজেকে বোঝো। এখন কারো যদি বদলাবার ইচ্ছে না থাকে সে বদলাবে না, এটা কিছু করার নেই। ডিপ হিস্ট্রি কোনো টেলিওলজি নয়। মার্কসিজম যেমন একটা টেলিওলজি, এদিকে ইতিহাস যাবে, হ্যাঁ। ডিপ হিস্ট্রি সে কথা বলে না, সায়েন্স সে কথা বলে না। সায়েন্স বলে এবার তোমার মর্জি, তুমি কোন দিকে যেতে চাও, এবার তুমি সেটা ঠিক করে নাও। কেমন বদলানো যায় বই কি, মানে ব্যক্তিকে বদলানোই যেতে পারে, সেরকম অনেক উদাহরণ তো আছেই। হ্যাঁ, একটা বেটার টুমরোর জন্য খালি একজন দুজন ব্যক্তিকে বদলালে হবে না, তো সমষ্টিকে বড় করে অনেককে বদলাতে হবে। হ্যাঁ, সেটার জন্য ডিজাইন চ্যালেঞ্জ নিতে হবে। যে আমি কিভাবে একটা নতুন সমাজ করতে পারি। কিন্তু সেটার পিছনেও তো আসলে ব্যক্তি মানুষই আছে না, একটা সমাজ তো ব্যক্তি মানুষের ইউনিট দিয়েই তৈরি হয়। তো এইটা, এবং এর জন্য কিন্তু স্পেশাল সিভিলাইজেশনাল এফার্ট লাগবে, যেটা দামেসিও বলছেন। এটা কিন্তু এটা রীতিমতো প্রয়াসসাধ্য ব্যাপার। কিন্তু এটা করা যায় যদি মানুষ একটু নিজেকে বোঝে এবং যদি মানুষ করতে চায়। এই করতে চাওয়াটা খুব বড় কথা। আমি যদি আজকে তো চারিদিকে তাকিয়ে যেটা দেখছি, আমি পরের প্রজন্মের জন্য একটা সুন্দর পৃথিবী রেখে যাব, সেই ভাবনাটাও আমাদের মধ্যে নেই। আমি লুটে পুটে খাবো, আমি যত পারি আনন্দ করে নেবো, মজা মস্তি করে নেবো, হ্যাঁ, পরের প্রজন্ম উচ্ছন্নে যাক। 5 বছরের বিয়ন্ডে আমাদের পলিসি মেকাররাও ভাবেন না, পরের ইলেকশন আমরাই কি ভাবি? আমরাও ভাবি না। তাহলে কিন্তু আমরা এই আমাদের মানে পৃথিবীর প্রাকৃতিক পরিবেশই বলুন, সামাজিক পরিবেশই বলুন, এইভাবে ধ্বংসের দিকে আমরা ঠেলে দিতাম। এবং প্রত্যেক বিজ্ঞানী এই নিয়ে আমাদের চেতাবনী দিচ্ছেন। এইখানেই ডিপ হিস্ট্রি, যে আমি যদি ভিতরের পরিবেশটাকে যদি আমি বদলাতে না পারি, তাহলে আমি না পারবো প্রাকৃতিক পরিবেশ বদলাতে, না পারবো সামাজিক পরিবেশ বদলাতে।
কারণ আমরা তো দেখি গাছ লাগিয়ে এসে বাড়িতে আবার এসি চালিয়ে বসে থাকা। একদম একদম। এই দ্বন্দ্ব তো আমাদের মধ্যে রয়েছে। কিন্তু আমরা বদলাতে পারি। ডিপ হিস্ট্রি আমাদের এটাও বলছে যে তুমি পারো, তোমার মধ্যে সেই মানুষ একমাত্র প্রাণী যে জিনের দাস নয়, যে স্বভাবের দাস নয়। হ্যাঁ, মানুষ জিনোটাইপ নয়, মানুষ ফেনোটাইপ। একদম একদম। বাহ, আপনি তো মানে বেশ ভালোই পড়াশোনা করেছেন। তো কাজে মানুষ পারে, এটাও ডিপ হিস্ট্রি আমাদের অন্য প্রাণীর সঙ্গে মানুষ বোধহয় আপনি আপনার কাছ থেকে জানেন। সোশ্যাল প্রাণী তো অনেক আছে, সামাজিক প্রাণী, পিঁপড়ে, মৌমাছি আমাদের থেকেও বেশি সামাজিক। মানে এখানে যেভাবে একটা শ্রমিক মৌমাছি প্রাণ দিয়ে দেয় সমাজের জন্য, মানুষ চট করে সেটা দেবে না, কিন্তু ওরা না ইনস্টিংটিভলি সামাজিক। আর আমাদের সামাজিকতা কিন্তু সচেতন। এ ব্যাপারে যদি সময় পাই, ডানবার নাম্বার ইত্যাদি আমি ডানবার নাম্বারের ব্যাপারে আমি যাবো, আমি পরে এই প্রসঙ্গে আসবো। আমার মনে হয় অবশ্যই যেতে হবে ডানবার নাম্বারের ব্যাপারে। তো কাজে মানুষ সচেতন ভাবে সামাজিক প্রাণী, মানুষই পারে। তার এত বড় একটা নিওকর্টেক্স আছে, তার খারাপ দিকও যেমন, মানে এই নিওকর্টেক্সের জন্যই তো এই বিক্রম সেটের একটা ইয়ে ছিল না, গোল্ডেন গেট বলে, তার জন্য হচ্ছে ব্রেন সিক অ্যানিমাল। এত বড় ব্রেনটা নিয়ে আমরা মানে কি করেছি, হ্যাঁ, ব্রেন সিক অ্যানিমাল। কিন্তু মানুষের মধ্যে অসীম সম্ভাবনা আছে, হ্যাঁ, মানে, এবং সেটা কিন্তু ডিপ হিস্ট্রি আমি চারিদিকে লিখি, আপনি নিশ্চয়ই পড়েছেন, যে এটা কিন্তু বায়োলজিক্যাল ডিটারমিনিজম না, এটা একটা বায়োলজি এবং কালচারের মধ্যে একটা ডায়ালেকটিক্স, দ্বান্দ্বিক সম্পর্ক কথা বলে। মানে ডিপ হিস্ট্রি যেটা বলে, তোমার কালচারটা তোমার শরীরে প্রথিত, এবং তোমার শরীর অনেকটা কিন্তু তোমার সংস্কৃতি দিয়ে চালিত, তৈরি হচ্ছে, শুধু চালিত না, গঠিত। তো কাজে মানুষ মানে তেমন তেমন কালচারাল পরিবেশ যদি পায়, সে কিন্তু মানে অসম্ভব ভালো হয়ে যেতে পারে। পারস্পরিকতা, ভালোবাসা, গঠনমূলক কাজকর্ম মানুষই করতে পারে। এটা তো সব প্রাণী তো মানে পারবে না, মানুষ যেভাবে পারবে, সামাজিক প্রাণীও পারে। কিন্তু মানুষ যত খারাপ কাজ করতে পারে, সেও কিন্তু আর কেউ অন্য কোনো আর কোনো প্রাণী এটা করতে পারবে না। কাজে এটাও ডিপ হিস্ট্রি সম্পর্কে একটা খুব বড় কথা, যে এটা একটা দান্দিকতা, মার্ক্সীয় দান্দিকতা নয়, এটা একটা মানে খুব, আমি বলবো জৈবিক এবং সাংস্কৃতিক, জৈবিকতা এবং সাংস্কৃতিক, মানে সংস্কৃতি, এই দুটোর নিয়ে ডিপ। এবং ডিপ হিস্ট্রি কিন্তু একটা মেটেরিয়ালিস্ট অ্যাপ্রোচ টু হিস্ট্রি, ঠিক যেমন মার্ক্স। হ্যাঁ, মানে এখানে বস্তুটা, মার্ক্সের বস্তুটা কোথায় ছিল? অর্থনৈতিক ভিত্তিতে। আমরা যে মানে যে আধ্যাত্মিক গুরুরা যে মরালিটির কথা বলে, ডিপ হিস্ট্রি কিন্তু বেসড অন সায়েন্স। এটা মূলত এখানেই ডিপ হিস্ট্রির মানে ইউনিকনেস, যে আমরা ওরকম কোনো মানে বলতে পারো ওটাকে কি বলি, অ্যাবস্ট্রাক্ট মরালিটির কথা বলছে না, ডিপ হিস্ট্রি সায়েন্টিফিক মরালিটির কথা বলছে। একেবারে। তো এবং যেটা বললাম, শরীর তো সবটা নয়, শরীর অনেকটা কালচার দিয়ে তৈরি, মায়ের পেট থেকে সেই তৈরি হওয়াটা শুরু হয়। মানে ধরুন, মায়ের মাতৃগর্ভের যে পরিবেশ, সেটা প্রাকৃতিক পরিবেশ, সামাজিক পরিবেশ। আচ্ছা, তারপরে আমরা জন্মালাম। মনে রাখতে হবে, একটা মানুষের বাচ্চা, সে মাত্র 23% অফ মানে ব্রেন সাইজ নিয়ে জন্মায়। হ্যাঁ, একটা শিম্পাঞ্জির বাচ্চা কিন্তু জন্মায় 73%। তো মানুষের ক্ষেত্রে তার মানে কি, বাকিটা বড় হতে হতে তার ব্রেনটা তৈরি হয়। 23 বছর বয়স পর্যন্ত ব্রেন তৈরি হতে থাকে। চাইল্ডহুড ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফ্রয়েড ঠিকই বলেছিলেন, চাইল্ডহুড ম্যাটার্স। হ্যাঁ, তো কাজে ছোটবেলায় তাকে যেভাবে বড় করা হবে, তাকে বন্দুক কিনে দিয়ে ঢিসুম ঢিসুম করতে শেখাও, সে সেটা শিখবে। তাকে কবিতা পড়ে শোনাও, কবিতার প্রেম তৈরি হবে তার মনের মধ্যে, তাই না? তো আচ্ছা, এইটা ছোটবেলাটা খুব ম্যাটার করে। তার মধ্যে আপনি যদি সাপলস্কি পড়েন, ছোটবেলার আবার অনেক ভাগ আছে, আমি তার মধ্যে যাচ্ছি না। অ্যাডোলেসেন্সে এসে আমাদের যে সামাজিক মস্তিষ্ক, সোশ্যাল ব্রেন, ফ্রন্টাল লোবে আছে, এটা কিন্তু আমাদের অ্যাডোলেসেন্সে তৈরি হয়। এটার কারণ আছে, তার কারণ কে শত্রু কে মিত্র, কার সাথে ভাব করবো কার সাথে করবো না, এটা বুঝতে গেলে একটা অভিজ্ঞতা লাগে। এটা একটা কচি বাচ্চা এইটা নিয়ে জন্মাতে পারে না। হ্যাঁ, তো কাজে এই সোশ্যাল ব্রেনটা বেশ খানিকটা পরে তৈরি হয়। এই করতে করতে 23 বছর বয়স পর্যন্ত ব্রেন বাড়ে। কিন্তু 23 বছর নয় শুধু, মানে একদম বুড়ো বয়সে কিন্তু তেমন তেমন সিচুয়েশনে ব্রেনের অল্টারেশন হয়। অ্যাডাল্ট সিন্যাপ্টোজেনেসিস হয়, মানে আমাদের সিন্যাপসের সংখ্যা শরীরে বেড়ে যায়। সিন্যাপস হচ্ছে ওই আমাদের যে মানে স্নায়ু কোষগুলোর জাংশন, সংযোগস্থল, সেখান থেকে যে মানে যেখান থেকে স্নায়ু রাসায়নিকের ক্ষরণ হয়, তার সংখ্যা হঠাৎ বেড়ে যায়। এই করেই তো হঠাৎ খুব ছাপোষা
ভীতু মানুষ হঠাৎ একদিন বিদ্রোহী হয়ে ওঠে। হয়তো আমরা আরজি কর আন্দোলনেতেই একটা কি বিশাল পরিবর্তন দেখলাম, ভাবা যেত যে বাঙালি এইভাবে প্রতিবাদ করবে কেমন, তো এটা কিন্তু হয়। এটা সেখানে তখন স্ক্যান করলে দেখা যায় ব্রেনেতে কিছু পরিবর্তন হয়েছে, সিনাপসের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটাও মনে রাখতে হবে, সাপলসি মনে করিয়ে দিচ্ছেন যে এটা কিন্তু খুব চট করে রিভার্সড হয়ে যেতে পারে। এটা আজকে আমি খুব বিদ্রোহী হলাম, কালকেই কিন্তু অন্যরকম সিচুয়েশন তৈরি হয়ে গেল, আমি কিন্তু আবার সেই ভীরু ছাপোষা মানুষ হয়ে গেলাম, এটা হতে পারে। আরেকটা জিনিস, এটা এই যে এই আন্দোলনগুলোতে তাও কিন্তু টার্গেট শত্রু কিন্তু চট করে চেঞ্জ করে যেতে পারে। হ্যাঁ, আমরা তো দেখেছি যে আমাদের এখানে ধরুন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপর মানে বিশাল সেই বিদ্রোহ চারিদিকে, হ্যাঁ, ব্রিটিশের বিরুদ্ধে, নানা রকম শত্রুর বিরুদ্ধে, জমিদার জমিদার, হ্যাঁ, কারখানার মালিক, তাদের বিরুদ্ধে লড়াই, হিন্দু মুসলমান কাঁধে কাঁধ দিয়ে লড়াই করেছে, পর মুহূর্তেই সাম্প্রদায়িক দাঙ্গা, এটাও কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং এটা যে দুটো ডিফারেন্ট সেট অফ পিপল তাও বলা যাবে না। নারিয়াকে নাকাজাতু দেখিয়েছেন যে মানে যাদের মনে করা হয়েছিল ভীষণ কমিউনিস্ট বা তারা যাই হোক সাম্প্রদায়িক দাঙ্গা করবে না, তারাই করেছে। তো আচ্ছা, বাংলাদেশে কি হলো, হ্যাঁ বাংলাদেশে কি হলো, তাই না? আচ্ছা, তো কাজেই এটাও মনে রাখতে হবে, মানুষ খুব জটিল প্রাণী, হ্যাঁ জটিল প্রাণী, এগুলো তো বোঝা দরকার। আমি এটাই ডিপিসি এটাই বলে, একটু নিজেকে বোঝো, খালি আমি ভালো তুমি খারাপ। এবং মানে এই আরজি কর আন্দোলনের মধ্যে দেখলাম কি ট্রোলিং, হ্যাঁ আমি সত্যিকারের আন্দোলনকারী, তুমি হচ্ছে ফেক, হ্যাঁ এইসব মানুষ, এগুলো বোকামি, আর কি বলবো বলুন। হ্যাঁ, এখন যদি মানুষ বুঝতে না চায় বুঝবে না, যদি পাল্টাতে না চায় পাল্টাবে না। আর আমরা বিশেষ করে বাঙালি মধ্যবিত্ত, আমি সবসময় বলি আমাদের মনুষ্যত্বের উপর মধ্যবিত্ততা জেগে থাকে, আমরা নিজেরা তো ভালোই আছি। আমি একটা কথা বলি অনেক সময় যে মধ্য বাঙালি শুধু বৃত্তে নয়, মধ্য মেধাতেও বলতে পারেন। হ্যাঁ, আমি একটা জায়গায় শুধু লিখলাম যে এই তরুণ ডাক্তাররা আমাদের অনেকে শিরদাঁড়া ফেরত দিল, খালি বিনীত গোয়েলের নয়, হ্যাঁ আমাদের অনেকেরই শিরদাঁড়াটা দরকার ছিল, কিন্তু একটা প্রতীকী মগজ উদ্ভাবন করেছিল না, সেটা গেল কোথায়? হ্যাঁ, মগজটা একটু খাটাতে হবে। হ্যাঁ, এইটাই আমার বক্তব্য। ডিফেন্সটা আমাদের এই মগজ খাটাতে বলছি, অন্তত আমরা যারা একটু শিক্ষিত, পড়াশোনা করাই যাদের কাজ, এটা আমি বলছি না সবাই করবে, সবাই ডিফেন্সটা না পড়তে পারে, কিন্তু মানুষের মধ্যে ভালো আছে, একদম আছে। মানে আমরা যদি নিজেরা এটা জানি, আমরা যদি যারা ভাবি, চিন্তা করি, সমাজ বদলে আইডিয়াগুলো ছড়িয়ে দিতে পারি, সমাজের কথা ভাবি, এগুলোকে জেনে যদি আমরা মানুষের কাছে পৌঁছাতে পারি এবং তাদের মতো করে এটাকে বলতে পারি, বোঝাতে পারি, তাহলে সমাজ পরিবর্তন হবে, এই আশাটা আমরা রাখতেই পারি। মানে দেখুন, একটু কথা ছিল না যে ব্যক্তির স্তরে না হয় একজন সে বুঝলো, নিজেকে ভালো করে তুললো, এরকম হয়, ইতিহাসে অনেক উদাহরণ আছে। এবার সেটা সামূহিক স্তরে কি করে নিয়ে যাওয়া যাবে, এখানে একটা কালচারাল হেজিমনি প্রশ্ন আছে। যদি আমার পরিবেশে আমি দেখি সবাই তো এরকমই করছে, সবাই তারা চুরি করাকে খারাপ ভাবে, তারা পরস্পরকে সাহায্য করতে চায়, তখন আমিও এইভাবেই তৈরি হব। যেটা বললাম যে মানুষের মধ্যে অসাধারণ প্লাস্টিসিটি আছে, কয়েকজন ব্যক্তি নিয়ে তো একটা পরিবার তৈরি হয়, অনেকগুলো পরিবার নিয়ে তৈরি হয় একটা সমাজ আছে। তো আমি যে আমার চারিদিকে দেখি যদি এরকম একটা পরিবেশ, তো আমি সেরকমই হব। নিতান্ত যদি আমার কোনো ডিফর্মিটি না থাকে, যেমন আমি বলছি যে অনেক সময় একজন সিরিয়াল কিলার, হ্যাঁ তার ব্রেন স্ক্যান করে দেখা গেছে তার অ্যামিগডালা যেটা কিনা মানুষকে হিংস্র করে তোলে, মানে অন্যকে অপরায়ণ করতে সাহায্য করে এবং অনেক ক্ষেত্রে হিংস্র করে তোলে, দেখা গিয়েছিল তার অ্যামিগডালার একটা টিউমার হয়েছে ওখানে, সে চাপ দিচ্ছে। এখন এগুলো খুব আনফর্চুনেট কেস, আদারওয়াইজ কিন্তু মানুষের মধ্যে অসীম সম্ভাবনা। মানে সে সবাই হয়তো রবীন্দ্রনাথ হবে না, সবাই আইনস্টাইন হবে না, কিন্তু মানুষের মধ্যে একটা ভালো হয়ে সুস্থ স্বাভাবিক জীবন যাপন করা এবং অন্যকে সেরকম জীবন যাপন করতে সাহায্য করা, এই সম্ভাবনা কিন্তু মানুষের মধ্যে প্রচুর আছে, যদি সে ঠিকমতো সাংস্কৃতিক পরিবেশটা পায়। মানে রবীন্দ্রনাথ ওই যে বলেছিলেন না, যে আমি যেটা এক্ষুনি বললাম, যে আমরা তো নিজেকে, আমরা প্রায় শূন্য হয়ে জন্মাই, রিক্ততার বক্ষ ভেদে আপনারে করে উন্মোচন সূর্যেরও মতো, হ্যাঁ প্রায় রিক্ত হয়ে জন্মাই, এরপরে আমাদের তৈরি করা হয়, বাবা মা করে, স্কুলের দিদিমণিরা করে, হ্যাঁ মানে আমাদের চারিদিকে পরিবেশ করে। সেরকম যদি পরিবেশ হয় তাহলে কিন্তু একটা মানুষ ভালোই হবে, সে বিশাল ব্রিলিয়েন্ট কিছু না হতে পারে। হ্যাঁ, মানুষের মধ্যে কিন্তু সম্ভাবনা অনেক রকমই থাকে, মানে আমরা আসলে ওই একটা গতানুগতিক ভাবে ভাবি তো যে পড়াশোনা করতে হবে, মানে সেটা যদি সবার নাও হয়,
অন্য কিছু হতে পারে। তো এইটা রবীন্দ্রনাথ, আমি সেটা এই জন্যই আমি ওই লেখাটা লিখলাম যে রবীন্দ্রনাথ অনেক জিনিস খুব ইন্টুইশন দিয়ে খুব সুন্দর ধরে ফেলেছিলেন। হ্যাঁ, ওই যে আপনি বললেন মানুষ তো জেনোটাইপ নয়, মানুষ হচ্ছে phenotype। ফেনোটাইপ। হ্যাঁ, তো ওই কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের, জিনের কুহেলিকা উদ্ঘাটন করে সূর্যের মতো মানুষ উঠে আসতে পারে, হ্যাঁ, বিকশিত হতে পারে। এখন আমরা যদি আমাদের সম্ভাবনা না বুঝি আর পরস্পরকে গালাগাল দিয়ে তৃপ্ত থাকি, থাকবো, মানে কি করার আছে? বিজ্ঞান কিচ্ছু করবে না, বিজ্ঞান কিছু হ্যাঁ, করবে না। বিজ্ঞান এবং কিচ্ছু করবে এই না। যে যেটা হওয়া আর যেটা হওয়া উচিত, এইটাকে মেলানোর চেষ্টা করছে একটা ডিপ হিস্ট্রি। মানে দার্শনিকদের কাছে বরাবরই একটা বড় হ্যাঁ, চ্যালেঞ্জ হ্যাঁ, ছিল হ্যাঁ, হ্যাঁ। এক্ষেত্রে। আপনি হেগেলের কথা বলেছেন, মার্কসের কথা বলেছেন, তারা কিভাবে হওয়া এবং হওয়া উচিতকে ব্যাখ্যা করেছে, মানে ব্যাখ্যা করেছেন কি দৃষ্টিভঙ্গিতে। তারপর আপনি রবীন্দ্রনাথ কি চেয়েছেন সেটাও ব্যাখ্যা করেছেন। যারা এটা পড়েননি, অনুষ্টুপের ওই প্রবন্ধটা পড়লেই, এই গভীর ইতিহাস ও রবীন্দ্রনাথ প্রবন্ধটি পড়লেই তারা এটা বুঝতে পারবেন। কিন্তু এখন তো যারা যারা পড়েননি তারা এটা কিভাবে, তাদের কাছে আপনি না, যদি তাদের একটু ডিপ হিস্ট্রি এটাই বলতে চাইছে, হওয়া উচিতটা মানে পৃথিবীর সব দার্শনিকেরই একটা বড় সমস্যা হয়, এবং হওয়া উচিতটাকে কি করে মেলানো যায়। হ্যাঁ, হওয়া উচিতটা তো বুঝতে পারছি আমি, আমার যদি একটা নৈতিকতার বোধ থাকে আমি বলবো হওয়ার এরকম হওয়া উচিত, কিন্তু বাস্তবটা তো সম্পূর্ণ অন্যরকম, হয়টা সম্পূর্ণ অন্যরকম। দুটো কি করে মেলানো যায়? কিছু ইউটোপিয়ান কথা বলে কি লাভ? হ্যাঁ, এটা বলতেই পারে কেউ। হ্যাঁ, এসব কথাগুলো কোনো মানে হয় না, প্র্যাকটিক্যাল নয়। ডিপ হিস্ট্রি বলছে হওয়া উচিতটা তোমার নিজের মধ্যে আছে, তোমার হোমিওস্ট্যাসিসকে হেল্প করে হওয়া উচিত। আমি যদি, যেটা ওই আপনি ভিক্টর ফ্রাঙ্কলের কথা বললেন না, যে আউশউইটসের মতো মানে ওই রকম কনসেন্ট্রেশন ক্যাম্পে যেখানে মানুষ বলেই পরিচিতি নেই, হ্যাঁ, মানে সেখান থেকে তারা একটা কতগুলো যে নম্বর, ধারণা নিয়ে এসেছিলেন আর কি, সেখান থেকেই তিনি আবার ঘুরে দাঁড়ালেন আর কি। সেখান থেকে কি করে নিজেকে মানে ঠিক রাখা, অন্যদের একটু ঠিক রাখবার চেষ্টা করা, এবং মানে ঘুরে দাঁড়ানো অসাধারণ বলেছেন। যে যেখানে মানে আমরা জানি যে আমাদের তো আজকে খাটিয়ে নেওয়া হচ্ছে জন্তু জানোয়ারের মতো করে, এবং কালকে মেরে ফেলা হবে, যদি মনে হয় যে একে দিয়ে আর কাজ হবে না তাকে মেরে ফেলা হবে, এই তো আমার জীবন। পরিবার থেকে বিচ্ছিন্ন, স্ত্রী কোথায় আছেন জানেন না। তো এরকম সিচুয়েশনে কি করা যেতে পারে? তো ভিক্টর ফ্রাঙ্কল বলছেন যে একদিন সকালবেলা ওই রেশন দিত, সকালবেলা পাউরুটি দিত আর কি, দুধ। তো একজনের মনে হচ্ছে আমার থেকেও বেশি খিদে পেয়েছে, আমার পাউরুটিটা আমি তাকে দিয়ে দিলাম। এটা আমার এটা আমার আমার ভালো হলো আর কি, তার ফলে হ্যাঁ আমার ভালো থাকাকে এটা সাহায্য করলো। তো মানুষ যদি এইভাবে ভাবে, এটা কিন্তু আমার হোমিওস্ট্যাসিসের ভিতরে আছে। আমরা সবাই বুঝি না, যেটা পরিবেশ আমাদের বুঝতে দেয় না, ইত্যাদি, চারিদিকে মানুষজন। আচ্ছা, কিন্তু এটা আমি যদি একটু বেসিক্যালি ভাবি, এই জিনিসটা আমি বুঝতে পারবো যে এটা আমার। আচ্ছা, তারপর উনি তো ডাক্তার ছিলেন, বেসিক্যালি মনোবিজ্ঞানী, কিন্তু মানে ডাক্তারি পাশ করে। তো ওকে বলা হলো কি একটা এপিডেমিক ব্রেকআউট হয়েছে, তো মানে তুমি ওখানে ক্যাম্পেতে যাও। তো যাবে কি, তাও ওকে একটু এইভাবে জিজ্ঞেস করা হচ্ছে, যাবে তো? উনি বললেন আমি আমি জানি যে ওখানে গেলে আমার বেঁচে ফেরবার সম্ভাবনা খুব কম, তো তবু আমি যেতে রাজি হলাম, যে যে অন্তত মানে সাফারিংসটা দিয়ে আমার জীবনের মানে খুঁজে পাই। হ্যাঁ, এবার ডস্টয়েভস্কিকে উনি কোট করছেন যে মানে সব থেকে আমি যেটাকে ভয় পাই সেটা হচ্ছে জীবনে যে নট টু বি ওয়ার্দি অফ মাই সাফারিংস। এই যে দুঃখটাকে এইখানে তো রবীন্দ্রনাথ তো আমাদের অনেক মানে সবচেয়ে বড় উদাহরণ হতে পারে। আমি তো এই জন্য রবীন্দ্রনাথকে নিয়ে লিখলাম যে বাঙালি তো অন্তত রবীন্দ্র ভক্ত, তো রবীন্দ্রনাথের লেন্স দিয়ে যদি ডিপ হিস্ট্রিকে দেখা যায় হয়তো বাঙালির কাছে একটু গ্রহণযোগ্য হবে আর কি। হ্যাঁ, সবচেয়ে বড় শিক্ষাটা আমরা দিতে পারি আমাদের খুব কাছের মানুষ রবীন্দ্রনাথকে। একদম, মানে মানে এটা দেখুন, সবাইকে যে ডিপ হিস্ট্রি পড়তে হবে এটা নিশ্চয়ই আমরা এক্সপেক্টও করবো না। হ্যাঁ, মানে শিক্ষিত লোক যে সবাই পড়বে তারও কোনো মানে নেই, কিন্তু আসলে প্রত্যেকের মধ্যেই তো এই এই নৈতিকতার বোধ, হ্যাঁ, এই পারস্পরিকতা, ভালোবাসা বেশিরভাগ মানুষের মধ্যেই অল্প বিস্তর আছে। যাদের নেই একেবারে কোনো জেনেটিক ডিফেক্ট, খুব এক্সেপশন। বেশিরভাগ মানুষই কিন্তু ওই বললাম যে ওই রিক্ততার বক্ষভেদ করি নিজেকে খুব সুন্দর করে উন্মোচন করতে পারে, যদি যদি পরিবেশটা পায়, যদি সে চায়। রবীন্দ্রনাথ এক জায়গাতে বলছেন, আমার মুক্তি সর্বজনের মনের মাঝে। এটা ডিপ হিস্ট্রির আলোকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? না, এইটা তো বটেই। দেখুন, মানুষের না অস্তিত্বের তিনটে স্তর আছে মোটামুটি। একটা হচ্ছে একদম ইন্ডিভিজুয়াল, আমি ব্যক্তি আছে। একটা হচ্ছে সমাজ। সমাজ বলতে তো অনেক কিছু, কাস্ট হতে পারে, ক্লাস হতে পারে। হ্যাঁ, আমরা সবাই সমাজেই বাঁচি, এক একটা জায়গায় এক এক রকম সমাজ, হ্যাঁ, সেটাও খুবই ঠিক কথা।
আর একটা হচ্ছে একদম সর্বজনীন স্তর। তো মানুষের মধ্যে এটা মার্কসও, মানে যারা মার্কসিজম নিয়ে পরে চর্চা করেছেন তারা এই র্যাডিক্যাল নিডের কথা বলতেন, যে মানুষ, প্রত্যেকটা মানুষের বোধহয় একদম গভীরতম তাগিদ হচ্ছে নিজে, এই যে ব্যক্তিটি, তাকে মেলানো সর্বজনীনের সঙ্গে। হুম সামাজিক স্তরটা ভেদ করে। আমি যখন সামাজিক স্তরে বিচরণ করছি, আমি ভাবছি আচ্ছা আমি তো একটা মধ্যবিত্ত মানুষ, আমাকে তো সেই মতোই চলতে হবে, আমি তো অমুকের সাথে এক টেবিলে বসে খেতে পারি না, বা কাস্টের কথা আপনি জানেন, হ্যাঁ, আমাকে তো নিজের শুদ্ধতা বজায় রাখতে হবে, এটা আমার সমাজ মন আমাকে বলে। কিন্তু আমার মধ্যেই একটা তাগিদ আছে সর্বজনীনের সাথে মেলা। হ্যাঁ, এই ক্লাস, কাস্ট আর রিলিজিয়নের কথা যখন এলো, তখন আপনি যেটা বলছেন সেই ডারবান নাম্বারের কথাটা এইখানে একটুখানি যদি উল্লেখ করেন। হ্যাঁ, যেটা বলছিলাম যে মানুষ সামাজিক জীব, এটা আমার বলা বাহুল্য, সবাই জানে। কিন্তু মানুষের সামাজিকতা না খুব সীমিত। ডানবার, রবিন ডানবার, তিনি একজন নৃতত্ত্ববিদ, তো মানে তার নামে এই ডানবার নাম্বার কথাটা ব্যবহার করা হয়। তিনি এটা প্রথম ধরতে পেরেছিলেন যে মানুষের সামাজিকতা না মোটামুটি 150 জন। 150 যদি সংখ্যাটা হয়, মানুষ একটা ছোট ওই সমাজেতে একটা ফেস টু ফেস ইন্টারাকশন, একটা হারমোনি বজায় রেখে ভালোই থাকবে। তার মধ্যেও কিন্তু হায়ারার্কি থাকে, তার মধ্যেও কিন্তু উঁচু নিচু ভেদ থাকতে পারে। এই নম্বরটা ভ্যারি করে, মানে ভালো থাকতে পারবে, মানে ঠিক আছে, সমস্থিতিতে থাকবে, হ্যাঁ, হোমিওস্ট্যাসিসটা থাকবে। আমি ব্যাপারটা বলি আসলে, এইটা না আমরা মানে আমাদের তো ইমিডিয়েট অ্যানসেস্টর হচ্ছে ওই প্রাইমেটরা, শিম্পাঞ্জি, গরিলা, এরা। তো এই যে একটা ডমিনেন্স হায়ারার্কি একটা ছোট সমাজের মধ্যে, এটা আমরা ওদের কাছ থেকে পেয়েছি। ওদের মধ্যে এই জিনিসটা ভীষণ আছে। তো এই এই যে 150 নম্বরটার কথা বলছে, এটা ভ্যারি করে নিওকর্টেক্স, আপনি যেটা বলছেন নিওকর্টেক্সের আয়তন অনুযায়ী। যেমন শিম্পাঞ্জিদের ক্ষেত্রে এটা বোধহয় 80 বা এরকম কিছু। হোমো ইরেক্টাস তাদের বোধহয় 110, হোমোসেপিয়েন্সের ক্ষেত্রে 150, হ্যাঁ, নিয়ান্ডারথাল বোধহয় 130 না এরকম কত, হোমোসাপিয়েন্সের 150। তো এইটা কিন্তু যেটা বলো 150-এর মধ্যেও কিন্তু ডমিনেন্স হায়ারার্কি থাকতে পারে। এবং এই 150 যে হোমোসেপিয়েন্স, সেটাও আজ থেকে বোধহয় 2 লক্ষ বছর আগের, মানে 150 নাম্বারটা যেটা উনি, না না সে তো বটে, আমরা 2 লক্ষ যদি বা না হয় 2 লক্ষ একটু বেশি, কিন্তু মানে হোমোসেপিয়েন্স এসছেই তো ধরুন 1,70,000 এরকম বছর আগে, প্রায় 2 লাখ বছর, প্রায় 2 লাখ বছর, হ্যাঁ। কিন্তু মানে তারপরে অন্তত প্যালিওলিথিক পিরিয়ড থেকে, আমরা যখন থেকে একটু একটু ইতিহাস জানতে পেরেছি, প্যালিওলিথিক পিরিয়ড থেকে মানুষ 150-এর থেকে অনেক বড় গোষ্ঠীতে বাস করে। এটা কি করে সম্ভব হয়েছে? সম্ভব হয়েছে বাই ট্যাম্পারিং উইথ দ্য স্কেল। স্কেলটাকে বাড়ানো হয়েছে, সোশ্যাল কিনশিপিং, স্কেলটাকে বাড়ানো হয়েছে। সেটা কি করে সম্ভব হয়েছে? সেটা সম্ভব হয়েছে আমাদের কল্পনা দিয়ে। মানুষ কিন্তু কল্পনা প্রবণ প্রাণী। মানুষ সত্যি কথা বলতে কি বেশিরভাগটা কল্পনা জগতে। এভাবেই কি রাজ্য থেকে সাম্রাজ্যের কল্পনা মানুষ করতে শিখেছিল? একদম। রাজ্য কেন, একেবারে ওই যে ছোট ছোট শিকারী গোষ্ঠী, তারপর আস্তে আস্তে চিফডম, কিংডম, এম্পায়ার, আজকের দিনে নেশন। একই ব্যাপার। নেশন কিন্তু ইমাজিন কমিউনিটি বলাই হয়, আপনি জানেন বেন অ্যান্ডারসনের বিখ্যাত কাজ। কিন্তু আসলে 150-এর উপরে যত জনগোষ্ঠী সবই কিন্তু ইমাজিন কমিউনিটি। আস্তে আস্তে করে এটা স্কেলটাকে বাড়ানো হয়েছে। স্কেলটাকে বাড়াতে গিয়ে কি করা হয়েছে, পুরনো যে গোষ্ঠীগুলো সেগুলো কিন্তু বড় গোষ্ঠীর মধ্যে ঢুকে গেছে। মানে আজকে আমরা নেশনেও যেমন বাস করি, আমরা কিন্তু ধর্মগোষ্ঠীতেও বাস করি, আমরা কাস্টের মানে আবার আমি জাতিগোষ্ঠীতেও বাস করি। আরেকভাবে ভেবেছি বিষয়টা, যে এই যে বড় গোষ্ঠীর মধ্যে আমরা ছোট ছোট গোষ্ঠী আছি, সেই গোষ্ঠীর মধ্যে যেমন আমি যদি বিহারের পরিস্থিতি চিন্তা করি, একসময় আপার কাস্ট আর লোয়ার কাস্ট এই দুটো ডিভিশন ছিল। এখন লোয়ার কাস্টের মধ্যে কুর্মি আর যাদবরা কিন্তু আবার পরস্পর, না না এটা তো আপনি যে এখন বলছেন, এটা এখন না, এটা অনেকদিন ধরেই ছিল। এখন সেটা আরো বেশি করে প্রকটিত, তার কারণ রাজনীতি। হ্যাঁ, এটা রাজনৈতিক সুযোগ সুবিধা নেওয়া, এটা বরাবরই ছিল। মানে আমার মনে পড়ছে, এটা হিতেশ সান্যালের স্বরাজের পথে বইটাতে আছে, যে ওই খাতরা বলে বোধহয় জায়গাটা, তো ওখানে ওরা একটা হরিজনদের জন্য ওরা মানে সমাজকর্ম করছিলেন, গঠনমূলক কর্ম, তো এবং একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। তো সেখানে বাগদি এবং বাউরি দুটো জাত ছিল। বাগদিরা বললো আমরা তো বাউরিদের হাতে খাবো না, আমরা অনেক উঁচু জাত। তো এই কমপ্লেক্সিটিস গুলো আছে। মানে এই যে আমরা বলি না যে
উঁচু জাত আর নিচু জাত, কিংবা বড় জোর একটা মধ্যজাত, ব্যাপারটা অত সোজা না। এবং মানুষ তো মানুষই, এই কথাটি আমি সবাইকে বলবার চেষ্টা করি যে মানুষ কিন্তু মানুষ, সে একজন একটি ট্রাইবাল মানে গোষ্ঠীতেও সে যেমন, আমাদের এখানেও সে মানে আসলে জানো তো এই ট্রেড গুলো হচ্ছে সবারই ইউনিভার্সাল। শরীরে এই স্নায়ু রাসায়নিক যে একদম, প্রক্রিয়াটা দেখুন একইভাবে মানুষ তো চলে। শারীরিক ডেভেলপমেন্টের দিক থেকে এখন আমাদের এভলিউশন হচ্ছে, শারীরিকভাবে হচ্ছে মাইক্রো এভলিউশন, কিন্তু মোটের উপর মানুষ ব্যাপারটা তৈরি হয়ে গেছে অনেকদিন আগে। হ্যাঁ, সে আফ্রিকার সাভানাতে মোটামুটি সে তৈরি হয়ে এসেছে। তো তারপরে যেটা হচ্ছে কালচারাল ভ্যারিয়েশন হয়েছে, যেটা বললাম ইউনিভার্সাল ট্রেট গুলো একই, কিন্তু ম্যানিফেস্টেশন কিভাবে হবে, কে কার সাথে ঝগড়া করবে, কে কাকে ভালোবাসবে, এগুলো ডিপেন্ড করে কালচারের উপর। হ্যাঁ, একটা খুব উদাহরণ, মানে অন্য উদাহরণ দিচ্ছি, ধরুন আমার মধ্যে একটা ঘৃণা, ঘৃণা একটা প্রত্যেকটা মানুষের মধ্যেই সহজাত একটা ব্যাপার। কোনো একটা খাবার আমার খেতে ভালো লাগে, কোনো খাবার দেখলে আমার ঘৃণা হয়। তো ধরুন একজন জাপানিজ কাউকে, তাকে কাঁচা মাছ দেওয়া হলো, সে খুব খুশি হয়ে খেলো, আমাকে দিলে আমি আমার সঙ্গে সঙ্গে বমি পাবে। হ্যাঁ, কিন্তু আসলে সেও যেমন মানুষ, আমিও তেমনই মানুষ। তো এই ব্যাপারগুলো বোঝা দরকার। মানে মানুষ যেমন কালচারাল রিলেটিভিজম খুব ঠিক কথা, আমাদের অনেকদিন ধরে পোস্ট মডার্নিস্টরা বিশেষ করে এটার উপর খুব জোর দিয়েছেন, খুবই ঠিক কথা। কিন্তু তেমনি একটা সর্বজনীন মানুষ বলে ব্যাপার আছে, এইটা আমাদের বুঝতে হবে। কোথাও একটা সর্বজনীন মানুষ আছে, এবং প্রত্যেকটা ব্যক্তির বোধহয় র্যাডিক্যাল নিড হচ্ছে সর্বজনীনের সাথে মেলা। কালচারাল ডিফারেন্স থাকতে পারে, মানে হতেই পারে আমার পরিবারে এক ধরনের খাবার দাবার হয়, একটি অন্য পরিবারে, অন্য ধর্ম টর্ম হলে তো কথাই নেই, হ্যাঁ, বা অন্য দেশ হলে, এমনকি ধরুন আমাদের মতো মধ্যবিত্ত হিন্দু পরিবার হলেও হয়তো অন্যরকম হয়। তো আমি যদি মনে করি ইস নাকশেট করি, বা মানে প্রথমে যদি আমি তাকে আদারাইজ করি এবং ভাবি যে ওটা খুব খারাপ, আমারটাই ভালো, তাহলে কিন্তু মুশকিল আছে। এটা ওই আপনারই ভাষায় বলি যে বৈচিত্র্যের মধ্যে একতা নয়, একতার মধ্যে বৈচিত্র্য। হ্যাঁ, এইটা আমাদের বুঝতে হবে, একদম এইটা বুঝতে হবে। এবং আজকের দিনে বিশেষ করে দেখুন, অনেকদিন আগে মানে এনশিয়েন্ট পিরিয়ডে, আমি এনশিয়েন্ট হিস্ট্রি একটু পড়িয়েছি, তো তখন না পাশাপাশি যেসব লোকেরা বাস করতো তারা মোটামুটি একই ধরনের সংস্কৃতির মধ্যে বাস করতো, একই রকম সিম্বল তারা ব্যবহার করতো। ঠিক আছে, তারা ওইভাবে ভালোই থাকতো, তারই মধ্যে হায়ারার্কি ছিল। আচ্ছা, কিন্তু যত দিন যেতে লাগলো আজকে আধুনিক যুগে নানা রকম লোক পাশাপাশি বাস করে। এবার আমি যদি আমারটা আঁকড়ে থাকি, আমার ধর্মটাই ভালো ওরটা খারাপ, আমার খাবারটাই ভালো ওরটা খারাপ, হ্যাঁ, তাহলে তো খুব মুশকিল। মানে অমর্ত্য সেন একটা কথা বলেন যে এই যে আমরা মাল্টিকালচারালিজম বলি, এখন মাল্টিকালচারালিজম মানে যদি হয় মাল্টিপল মনোকালচারালিজম, তাহলে কিন্তু মুশকিল আছে। যে আমি বাপু আমার কালচার নিয়ে ভালো আছি, তো তোমারটা ভালো, ঠিক আছে, আমি তোমাকে টলারেট করে নিচ্ছি, তাহলে টলারেন্সের বেশি আর যেতে পারবো না। কিন্তু আমার যদি মনে হয় বা আমার বাড়িতে এই খাবারটা ভালো হয়, আমার একটি মুসলমান বন্ধু, তার বাড়িতে তো বেশ বিরিয়ানিটা তার মা কি ভালো করে, এবং সেটা যদি আমি অ্যাপ্রিসিয়েট করে খাই, বা সেও যদি আমার বাড়িতে এসে, মানে এটা আমি যেটা বলছি এটা হিন্দু মুসলমান বলে না, আসলে আমরা প্রত্যেকেই তো আলাদা না, প্রত্যেকটা পরিবারও আলাদা, একই পরিবারের ভিতরে দুই ভাই বোন আলাদা হয়। আমরা যদি ওপেননেসটা না ডেভেলপ করি না, আজকের দিনে খুব মুশকিল আছে। আজকের দিনে একটা মানুষ যদি একটা সিম্বল ধরে বসে থাকে এবং সেই সিম্বলটাকে তার আবার রিয়ালিটি ভাবে, আজকে চারিদিকে এই জিনিসটা খুব দেখতে পাচ্ছি, তাহলে কিন্তু, এবং বেলায়নুর রামচন্দ্রন স্নায়ু বিজ্ঞানী, তিনি বলছি এটা না ওই এটা এক ধরনের স্কিজোফ্রেনিয়ার লক্ষণ। এটা কিন্তু ঠিক নয়। এটা আজকের দিনে আধুনিক, এই যে অস্মিতার কথা বলা হচ্ছে ইদানিং কালে, এটা এক ধরনের সিজোফ্রেনিয়া বলছেন আপনি, এর লক্ষণ। হ্যাঁ, মানে আসলে আমরা এইটুকু কেন ওপেন হবো না? একটা আজকে গ্লোবালাইজ ওয়ার্ল্ড, পৃথিবীটা এত ছোট হয়ে গেছে, সবাই কত রকম লোক আমার চারিদিকে আছে, আমরা গ্লোবালাইজেশনের কথা বলছি, আর একদিকে পার্টিকুলারাইজেশন, হ্যাঁ, এইটা একটা অদ্ভুত ডাইকোটমাস ডেভেলপমেন্ট, একদম ডাইকোটমি। তো এইটা এইসব জিনিসগুলো এখন আমি আরেকটা ম্যাডাম, আমরা কথাটা আপনি আগেও বলেছিলেন, আমি একটু জিজ্ঞেস করেন, আপনি একটু ব্যাখ্যা করুন সাইকোট্রপি যে কথাটা বলছিলেন, ওইটা একটু আমাদের দর্শকদের। হ্যাঁ, সাইকোট্রপি হচ্ছে ওই যে বলছিলাম যে আমাদের ব্রেন এবং বডি কেমিস্ট্রি, যেমন ডিপ হিস্ট্রি, শরীরে তো অনেক কিছুই থাকে, হাড় মাস অনেক কিছু থাকে, কিন্তু ডিপ হিস্ট্রি বোঝার জন্য, মানে মানব সংস্কৃতি বোঝার জন্য এই দুটো জিনিস বুঝতে হবে। তো মস্তিষ্ক নিয়ে বলাই বাহুল্য। এবারে হচ্ছে বডি কেমিস্ট্রি, শারীর রসায়ন। আচ্ছা, আমাদের শরীরে, সারা শরীরেই অসংখ্য গ্ল্যান্ড এবং সিনাপস, সিনাপস আপনি যেটা বললেন যে ওই স্নায়ু কোষগুলো, নিউরনগুলো জাংশন,
অনবরত, এই যে আমি আপনার সাথে কথা বলছি, আপনি আমার সাথে কথা বলছেন, নিউরো ট্রান্সমিটারের ক্ষরণ হচ্ছে। এবং এইভাবে শরীরের এক অংশ আর এক অংশকে বার্তা পাঠাচ্ছে, শেষ পর্যন্ত বার্তা পাঠাচ্ছে মস্তিষ্কে, মস্তিষ্ক আবার ফিরতি বার্তা পাঠাচ্ছে শরীরের বিভিন্ন অংশে। কেমন? তো এই হচ্ছে বডি কেমিস্ট্রি। আচ্ছা, এবারে সাইকোট্রপিক ডিভাইস হতে পারে, একটা মানে জিনিস হতে পারে, একটা প্রক্রিয়া হতে পারে, একটা কোনো একটা প্রোগ্রাম প্রতিষ্ঠান হতে পারে। আচ্ছা, সাইকোট্রপিক ডিভাইসগুলো কি করে? কোনো একটা রাসায়নিকের ক্ষরণ বেশি করে করায়, কোনোটাকে ব্লক করে। যেমন ধরুন, আমি যদি বেশ ভালো খাবার দাবার করি, যেমন আমি একটা উদাহরণ দিই ম্যাডাম, যে পার্কিনসন্সে যারা ভোগেন তাদেরকে ডোপামিন বলে একটা ওষুধ দেওয়া হয়, যাতে তার পার্কিনসন্সে, ডোপামাইনটা হচ্ছে একটা ভালো রাসায়নিক যেটা আমাদের ভালো থাকতে সাহায্য করে। এখন সেইটা অনেক সময় অনেক ক্ষেত্রে এটা কম হয়, সেটা ব্যক্তি স্তরেও হতে পারে, সেটা অনেক সময় কালচারাল লেভেলও হয়। কোন একটা পার্টিকুলার গোষ্ঠীর মধ্যেও সেটা একটু কম থাকতে পারে। এই নিয়ে খুব সুন্দর ডেভিড রাইক বলে একজনের আলোচনা আছে, উনি জেনেটিসিস্ট। জেনেটিক্সও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটার জন্য। যদিও ডিপ হিস্ট্রি বলে যে জিন এমন কিছু গুরুত্বপূর্ণ নয়, কিন্তু ইউ শুড নট থ্রো দ্য বেবি উইথ দ্য বাথ ওয়াটার। হ্যাঁ, জিন কিন্তু আলটিমেটলি গুরুত্বপূর্ণ। তো যাই হোক, সেই ডোপামাইনের ক্ষরণ, আমি ওই যেটা বললাম, আমি যদি একটা ভালো খাওয়া দাওয়া করি, ডোপামাইনের ক্ষরণ আমার শরীরে বেশি হবে। আমি কোনো বন্ধুর সাথে গল্প করছি, আমার বেশ ভালো লাগছে, মা বাচ্চাকে আদর করছে, অক্সিটোসিনের ক্ষরণ হয়, দুজনের শরীরেই হয়। সাইকোট্রপিক ডিভাইস দু রকমের হয়, অটোট্রপি আর টেলিট্রপি। অটোট্রপিক ডিভাইস মানে আমি আমার নিজের শরীরে কোনো একটা রাসায়নিকের ক্ষরণ ঘটাচ্ছি, স্বভাবত আমি ভালো রাসায়নিকেরই ক্ষরণ ঘটাবো, আমি তার খারাপটা চাইবো না। তো ওই যেটা বললাম, আমি বন্ধুর সাথে গল্প করছি, আমি একটা ভালো সিনেমা দেখলাম, হ্যাঁ, অক্সিটোসিন, সেরোটোনিন, এগুলো হচ্ছে আমাদের ভালো রাসায়নিক। হ্যাঁ, আচ্ছা, আর টেলিট্রপি হচ্ছে, মানে এগুলো অটোট্রপির উদাহরণ, আমি এটা নিজে চুজ করে নিই। টেলিট্রপি হচ্ছে আমি অন্যের শরীরে রাসায়নিকের ক্ষরণ ঘটাচ্ছি। আচ্ছা, এইটা কিন্তু দু রকমের হতে পারে, একটা সিম্বায়োটিক, একটা এক্সপ্লয়টেটিভ। সিম্বায়োটিক হচ্ছে যখন দুজনেই বেশ ভালো আছে, আমি অন্যের শরীরে অক্সিটোসিনের ক্ষরণ ঘটা, ওই যেটা বলে মা বাচ্চাকে আদর করছি, দুজনেরই খুব ভালো লাগছে, হ্যাঁ, দুজনের শরীরে অক্সিটোসিন, সেরোটোনিনের ক্ষরণ হচ্ছে। কিন্তু আমি অন্যের শরীরে অন্যরকম খারাপ হরমোন বলবো আর কি, তারও ক্ষরণ ঘটাতে পারি, অন্যকে ভয় দেখাতে পারি, আতঙ্কিত করতে পারি। অন্যের শরীরে আমি অ্যাড্রেনালিনের ক্ষরণ ঘটালাম, আতঙ্কিত করলাম তাকে, বা অনেক সময় টেস্টোস্টেরন, হ্যাঁ, আগ্রাসনের দিকে কাউকে নিয়ে যাওয়া। তো এটাও কিন্তু হতে পারে। অনেক সময় সিম্বায়োটিক এবং এক্সপ্লয়টেটিভের মধ্যে একটা কনফিউশন। যেটা বলছিলেন রবীন্দ্রনাথের এতে, আপনি বলছিলেন যে রবীন্দ্রনাথের কাছে ন্যাশনালিজম ছিল সাইকোট্রপির মতো। হ্যাঁ, সে তো বটেই। আমি মানে খুব খারাপ জাতীয়তাবাদ যে আমাদের উপরে ইমপ্ল্যান্ট করা হচ্ছে, সেটা রবীন্দ্রনাথ বিরোধিতা করেছেন। রবীন্দ্রনাথ অনেক মানে নিজে চর্চা করে গেছে, নিজের জীবন দিয়ে অনেক ভালো ভালো সাইকোট্রপিক জিনিসও থাকতে পারে, তাই না? আমাদের অনেক ভালো কিছু থাকতে পারে, ওই যেটা, এবং প্রত্যেকটা কিন্তু অ্যাডিকটিভ। আফিমও যেমন অ্যাডিকটিভ হয়। হ্যাঁ, আফিম খারাপ জিনিসই, কিন্তু অনেক সময় মানুষ ওই নিজেকে একটু, হয়তো এমনই তার সিচুয়েশন, সে ভালো নেই, সচরাচর এরকম সিচুয়েশনে লোকে আফিমটা খায়, হ্যাঁ, সে নিজেকে একটু আরাম দেবার জন্য আফিম খায়। তো কাজেই আফিমও যেমন অ্যাডিকটিভ, আবার তেমনি সে নিজেকে আরাম দেবার জন্য সে একটা ভালো গল্পের বই পড়তে পারে। হ্যাঁ, এগুলো কিন্তু অ্যাডিকটিভ। গল্পের বই পড়া অ্যাডিকশন হয় না? হ্যাঁ, গান শোনা, এগুলো কিন্তু অ্যাডিকশন। এগুলো সবই হচ্ছে সাইকোট্রপিক। এখন কোন সাইকোট্রপিকটা আমি বেছে নেব, এগেইন যেটা বললাম, কেউ বলে বিজ্ঞান এ ব্যাপারে কিচ্ছু বলবে না, এটা আপনার হাতে, আমাকে নির্ধারণ করতে হবে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এবং দুটোর মধ্যে এই যে এক্সপ্লয়টেটিভ এবং সিম্বায়োটিক আমি বলছিলাম, এই দুটোর মধ্যে কনফিউশন হতে পারে। যেমন ধর্মটা একটা বিশাল সাইকোট্রপি। ধর্ম মানুষকে খুব ভালো রাখে, এটা একদম প্রমাণিত। হ্যাঁ, ধর্মের আশ্রয় নিয়ে, সে ঠাকুর দেবতাই হোক বা যাই, যেমন ধর্মই হোক, আচ্ছা, মানুষ খুব ভালো থাকে। কিন্তু এই যে সুযোগটা, এইটা নিয়ে যারা ধর্মের নিয়ন্ত্রক, শাসক হোক, পুরোহিত হোক, হ্যাঁ, তারা কিন্তু মানুষকে এক্সপ্লয়েট করে। এবং এই জন্যই বোধহয় মার্কস ধর্মকে আফিমের সাথে তুলনা করেছিলেন। তো
এই জিনিসগুলো খুব ইন্টারেস্টিং না, এগুলো ইন্টারেস্টিং এগুলো মানে খুব আমার বোঝা তো মনে দরকার। হচ্ছে এই কথাগুলো যেন হচ্ছে যদি সারাদিনও বলা হয় তাহলেও হ্যাঁ যেন কথা শেষ হবে না। হ্যাঁ, সেই আর কি। তো হ্যাঁ, সাইকোট্রপিটা মোটামুটি বলা হলো। আহ, দেখুন, মজার কথা হচ্ছে যে মানুষের, আমি যেটাকে বলি মানব সভ্যতার প্রথম রেনেসাঁস, প্যালিওলিথিক পিরিয়ড, হ্যাঁ, পুরাতন প্রস্তর যুগ। তো সেই সময় মানুষের নানা রকম সাইকোট্রপিক ডিভাইস হাতে এসে গেল। আমরা জানি ওরা গয়না পরতো, নাচ গান করতো। ওই ভীমবেটকা আলতেমিরার গুহায় তার পরিচয় আছে। হ্যাঁ, তো সেই সাইকোট্রপিকগুলো খুব ভালো ছিল, মানে আহ, নিজেদের একটা সেলফ এম্পাওয়ারমেন্ট বলা যেতে পারে। কেমন নিজেদের নিয়ে বেশ ভালো করে বাঁচা, ভালো থাকা, এটাকে হেল্প করতো। নিওলিথিক পিরিয়ডে এসে না সভ্যতার ট্র্যাজেক্টরিটা চেঞ্জ করে গেল, এবং আজও সেটা চলছে। সেটা হচ্ছে অন্যকে এক্সপ্লয়েট করা, অন্যকে ভয় দেখানো। নিওলিথিক পিরিয়ডে কি হলো, দুটো জিনিস হলো। একটা হচ্ছে ডোমেস্টিক অ্যানিমালস, মানে অ্যানিমাল ডোমেস্টিকেশন শুরু হলো। আরেকটা হচ্ছে এগ্রিকালচার। তার ফলে কি হলো, যার হাতে কিছু পশু সম্পদ আছে, বা যে এক টুকরো জমি দখল করতে পারলো, বা একটা কৃষির উদ্বৃত্ত যার হাতে একটু এলো, সে অন্যের ওপর ডমিনেট করতে শুরু হলো। এবং এই যে পুরুষ নারীর বৈষম্য পুরুষ কিন্তু নারীর ওই বৈশিষ্ট্যটা সময় তাই। থেকেই এলো। হ্যাঁ আগে নারীকে বাইরে দেওয়া হতো, হ্যাঁ এবার হ্যাঁ, নারীকে ঘরের কাজে এবার ঢুকিয়ে ঘরের দেওয়া কাজে ঢুকিয়ে হতো। দেওয়া নারী হলো। আগে ওই গাছপালা ওগুলো বীজ সংগ্রহ করে নিয়ে আসতো, হ্যাঁ, এবার নারীকে ঘরে এবার ঢুকিয়ে দিয়ে ঘরে বললো ঢুকিয়ে আমি দেওয়া কৃষি হলো। কাজটি আচ্ছা, করবো। এই যে যত রকম সভ্যতাতে ইনইকুয়ালিটি, এই এটা একটা সভ্যতার অসাধারণ আবিষ্কার। মানে আহ, সেটা হচ্ছে যে ওই অসাম্য, বৈষম্য, হ্যাঁ, এই আবিষ্কারটি করলো নিওলিথিক পিরিয়ড। এবং তারপরে যতদিন যেতে লাগলো প্যালিওলিথিক, পোস্টলিথিক পিরিয়ড, যেটা মানে যেখান থেকে ক্রমশ সভ্যতাই শুরু হয়ে গেল। 5,000 বছর আগে তো আমরা বলি মিশর, মেসোপটেমিয়া। তো আরো আরো সাইকোট্রপিক ডিভাইস, হ্যাঁ, সভ্যতা জটিল হতে লাগলো। এই পরস্পরকে দাবিয়ে রাখা ইত্যাদি, দখলদারি, দেখনদারি, এই মনোভাবটা খুব মাথা চাড়া দিল। এই করতে করতে দেখুন, আম, আজকে আমরা একটা পুরো সাইকোট্রপিক সিভিলাইজেশনের মধ্যে বাস করছি। মানে আমাদের চারিদিকে, মানে সেই অফলাইন অনলাইন কত রকম সাইকোট্রপিক ডিভাইস, হ্যাঁ, মানে শপিং মল থেকে শুরু করে অনলাইন এন্টারটেনমেন্ট, নানা রকম। আমরা পুরোপুরি তার দাস, পুরোপুরি তার দাস আর হয়ে গেছে। একই সঙ্গে কোনো না কোনো ভাবে সাইকোট্রপি আমাদের ভয় দেখাচ্ছে কোনো হ্যাঁ, সম্প্রদায়কে, এবং ওই ভয় যেটা বললো ওই দেখাচ্ছে, নিওলিথিক পিরিয়ড থেকে শুরু, যে দাবিয়ে রাখা, হ্যাঁ, দাবি রাখা, আতঙ্কে রয়েছে আমি তারা, আমি সার্বভৌম, আমি রাজত্ব করবো। অপরায়ণ হ্যাঁ, তৈরি করছে। এবং দাবিয়ে রাখার কত রকম সাইকোট্রপিক ডিভাইস। একদা এরকম ব্যবস্থা ছিল আমাদের সভ্যতায়, আমাদেরই সভ্যতায়, কোট আনকোট। কেউ একজন অবাধ্য ব্যক্তি, তাকে রাজা খুন করে তার শরীরটা শুলে চলে গেছে। একদম পাবলিক প্লেসে গাছের ডালে ঝুলিয়ে দেওয়া হলো। তাকে তো মারাই হলো, এলিমিনেট করা হলো, এবার অন্যদের ভয় দেখানো। হুম, এরকম ডিভাইস আমাদের ছিল। এখন আমরা তো গণতন্ত্রে বাস করি, এতটা করা হয় না, কিন্তু কি করা হয় আমরা সবাই জানি। হ্যাঁ, কত রকম ভাবে মানুষকে আতঙ্কিত করা হয়, ভয় দেখিয়ে দাবিয়ে রাখা হয়, খুব সূক্ষ্ম উপায়। আর উৎসব তো আছেই, শাসকরা দুটো একসাথে করে, একদিকে ভয় দেখান আর একদিকে উৎসবে মাতিয়ে রাখে সব শাসক, একেবারে একধারসে। হুম, তো এই আর কি, এখন আমরা পুরোপুরি একটা সাইকোট্রপিক সিভিলাইজেশন। এবং ড্যানিয়েল লর্ডসমেল বলছেন ওর বইয়ের শেষের দিকে যে বাইরে থেকে দেখে মনে হচ্ছে সভ্যতা বেশ ভালোই তো আছে, বেশ ঝলমল করছে, ভিতরে ভিতরে ক্ষয় হচ্ছে, এনট্রপি। উনি পদার্থবিদ্যা থেকে এনট্রপি এই শব্দটা ব্যবহার করেছেন, যে ভেতরে ভিতরে আমরা কিন্তু ক্ষয়ে যাচ্ছি। এবং এটা বহু বিজ্ঞানীরা আমাদের আমরা হয়তো এটা বোঝবার জন্য বিজ্ঞানকে দরকার। আমি যেটা বলি, আমাদের যত চারিদিকে সমস্যা নিয়ে আমরা আলোচনা করছি, এই ধরুন ক্লাইমেট চেঞ্জ, অথরিটেরিয়ান রুল, অস্মিতার রাজনীতি, আইডেন্টিটি পলিটিক্স, এই সবগুলোকে আমরা খুব ভালো করে, আমরা খুব ভালো ভালো কথা দিয়ে এগুলোকে লোকে বলি যে বুঝে নাও, হিন্দু মুসলমান কত ভাই ভাই, ওসব বলে লাভ নেই, আসল জিনিসটা বোঝো। হ্যাঁ, তো এই আমরা যদি একটু বিজ্ঞানের সাহায্যে বুঝবার চেষ্টা করি, তাহলে কিন্তু বেশ ভালো করে মানে বোঝাটা হবে। এবং তদনুযায়ী আমরা নিজেদের একটু হয়তো শোধনের চেষ্টা করতে পারবো। এই আমরা হচ্ছে। কিন্তু একজনের কথা এখনো শুনিনি, আন্তোনিও দামেসিওর কথা। না, ওই যে বললাম আন্তোনিও, দ্য স্ট্রেঞ্জ অর্ডার অফ থিংস, না না, ওই আপনি হোমিওস্ট্যাসিস বললেন না, উনি হ্যাঁ, তো এটা নিয়ে ওই দীর্ঘ জায়গাটা আলোচনা করেছেন। হ্যাঁ, না না, এইটা নিয়ে বলতে গেলে ভাই, এটা খুব মানে সূক্ষ্ম জটিল ব্যাপার, কিভাবে বাইরের জগৎটাকে আমরা ভেতরে আনি। আমাদের পঞ্চেন্দ্রিয়, অন্য প্রাণীর আরো অন্য ইন্দ্রিয় থাকে, যাই হোক, পঞ্চেন্দ্রিয় দিয়ে আমরা বাইরের জগৎটাকে ভেতরে আনি, এনে আমার নিজের করে তুলি। তার থেকে আমার একটা অনুভূতি হয়, ভালো লাগা হতে পারে, খারাপ লাগা হতে পারে, যাই হোক হতে পারে। এবং সেই বাইরের মানে ওই অনুভূতিটার সাথে ওই মানে আমার
ধরুন মানে একটা উদাহরণ দিচ্ছি, আমি একটা সূর্যাস্ত দেখলাম, দেখে আমার খুব ভালো লাগলো। তো সূর্যাস্তটা কিন্তু আমি আমার মতো করে দেখলাম, সেটা আমার শরীরে রেজিস্টার্ড হলো, এবং এই যে ভালো লাগলো সেই ভালো লাগাটাও রেজিস্টার্ড হলো। তো এইভাবে সূর্যাস্ত দেখার আনন্দটা আমার নিজস্ব আনন্দ হয়ে উঠলো। আপনার সেরকম আনন্দ নাও হতে পারে। আমি একটা জায়গায় লিখেওছিলাম যে এই জন্য যে ওই যে কেবা শুনাইলি শ্যাম নাম, কানের ভিতর দিয়ে মরমে পশিল গো আকুল করিল মোর প্রাণ, রাধা বলছেন। শ্যাম নাম হয়তো অনেকেই শুনছে, কিন্তু রাধারকে যেভাবে ইম্প্যাক্ট করছে সেটা কিন্তু সবাইকে করছেন। এইভাবে আমাদের সাবজেক্টিভিটি তৈরি হয়। আচ্ছা, বিষয়িত্ব। আচ্ছা, আবার বিষয়িত্ব থেকে কনসিয়াসনেস আসে। বিষয়িত্ব মানেই কিন্তু কনসিয়াসনেস নয়। কনসিয়াসনেস হচ্ছে আমি আমার এই যে অনুভবটা হলো সেটাকে একটা বড় প্যানোরামায় আমি উপস্থাপিত করলাম। জাস্ট আমি বাস্তবের উপরিতলটা দেখলেই হয় না, একটা টোটালাইজিং পার্সপেক্টিভ দরকার। তো এইটা যদি আমি করতে পারি তাহলে আমি কনসিয়াস। আপিম খেলে আমার সেটা থাকে না। হ্যাঁ, তখন আমার সাবজেক্টিভিটি হয়তো থাকবে, আমি অচেতন অবস্থায় থাকি তখন, এটা তখন ঠিক সচেতনতা ওটা পুরোটা থাকে না। তো এই অসাধারণ দামেসিও ব্যাখ্যা করব, মানে কবিতার মতো ওটা। ও মানে এর মধ্যে এখন আমি ঢুকতে চাই না। হ্যাঁ, ওটা আপনি দামেসিও পড়বেন, আর আমি রবীন্দ্রনাথের লেখাটাতে খানিকটা দামেসিও সাহায্য নিয়ে ব্যাপারটা ব্যাখ্যা করেছি। তো এই আর কি, ওর ভেতরে আর ঢুকছি না। বলুন আপনার আর কি প্রশ্ন। আমার প্রশ্ন হচ্ছে যে এই যে ধরুন একজন ছাত্র বা ছাত্রী বা সে গবেষক হতে চায়, গবেষণা করতে চায়, তো আপনাকে ধরুন সে এসে প্রশ্ন করলো যে আমাকে একটি বিষয় নির্বাচন করে দিন, আমি ডিপ হিস্ট্রির আলোকে বিষয়টি আমি গবেষণা করতে চাই, সেটা কি আপনার পক্ষে করা সম্ভব, বা এটা কি কারোর পক্ষে করা সম্ভব? না না, ডিপ হিস্ট্রিটা তো একটা পার্সপেক্টিভ। যেমন একদা যে যাই ইতিহাস করুক, প্রাচীন ভারত করছেন রমিলা থাপার, বা আধুনিক ভারতও হতে পারে কেউ করছেন, তারা মার্কসিয়ান পার্সপেক্টিভ থেকে করছেন। এটাও ঠিক তাই, ডিপ হিস্ট্রি একটা পার্সপেক্টিভ। আমি যে বিষয়টা নিয়ে কাজ করি না কেন, মানুষ নিয়ে তো, হ্যাঁ, ইতিহাস তো মানুষেরই ইতিহাস। তো আমি ওই পার্সপেক্টিভটা থাকবে অ্যাট দ্য ব্যাক অফ মাই মাইন্ড। এটাই হচ্ছে কথা। আলটিমেটলি সাম্প্রদায়িক মানে এই সংঘর্ষ নিয়ে যদি কাজ হয়, আলটিমেটলি ডিপ হিস্ট্রিতে আমি যেতেই পারি। হ্যাঁ, দেশভাগ নিয়ে যে কাজগুলো হয়েছে সেই কাজগুলো এখন ডিপ হিস্ট্রি আলোকে নতুন ভাবে হতে পারে। একদম একদম। আমি তো নারিয়াকি নাকাজাতো পড়ে খুব সমৃদ্ধ হয়েছিলাম। মানে একটু আগে এই সমস্যাটার কথা বলছিলাম যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপর চারিদিকে কত রকম শোষক এবং শাসক বিরোধী বিদ্রোহ, তার পর মুহূর্তে সাম্প্রদায়িক দাঙ্গা। এখন এইটা ব্যাখ্যা করতে গিয়ে ঐতিহাসিকরা খুব বিপাকে পড়েছেন। পুরোনো আমলে মার্কসিস্টরা বলতেন যে ওটা ফলস কনসিয়াসনেস। এখন আমার মনে হয় এটা কোনো ব্যাখ্যাই নয়, মানে কোনটা ট্রু কোনটা ফলস, হ্যাঁ, এটা আমি কি করে বলতে পারি? এটা আমার ইচ্ছে মতো আমার সুবিধা মতো বললেই তো আর হবে না। এবং নারিয়াকি নাকাজাতো খুব সুন্দর দেখিয়ে দিয়েছিল। আমি যেটা বলছিলাম যে আমরা মনে করতাম যে এরা খুব প্রগ্রেসিভ, কমিউনিস্টদের আওতায় আছে, এরা কখনো সাম্প্রদায়িক দাঙ্গা করবেন, একদমই তা না। সেরকম পাড়া থেকে, সেরকম হয়তো কারখানা থেকে কিন্তু সাম্প্রদায়িক দাঙ্গার সূচনা হয়েছে। উনি একটা খুব ভালো কথা বলছেন এটা ব্যাখ্যা করতে গিয়ে, যে আসলে সেই সময় না একটা পাওয়ার ভ্যাকুয়াম হয়েছিল। মানে মানুষ বুঝতে পারছিল যে ব্রিটিশ বেশি দিন আর নেই, চলে যাবে। এতদিন ব্রিটিশ কতগুলো শারীর রসায়নকে মানে খুব চেপে রেখে দিয়েছিল, হ্যাঁ, সাপ্রেস করে রেখে দিয়েছিল। এখন সেগুলোর ক্ষরণ হতে লাগলো। একদিকে খুব অ্যাংজাইটি, কি হতে যাচ্ছে জানি না, অ্যাংজাইটি, ক্ষোভ, একটা প্রতিশোধ স্পৃহা, হ্যাঁ, মানে সব মিলিয়ে মানুষের একটা খুব একটা সময় এরকম আসে, এটা সময়ের ব্যাপার। যেমন আমি যেটা বললাম, আমরা কিছুদিন আগে, আজকে হয়তো থিতিয়ে গেছে আন্দোলনটা খানিকটা, আরজিকর আন্দোলনে আমরা দেখলাম যে ডেফিনেটলি মানুষের নিউরোফিজিওলজিক্যাল ইকোসিস্টেম খুব বদলে গেছে। ব্রেন বডি স্ক্যান করলেই বোঝা যেত সেটা। তো নারিয়াকি নাকাজাতো বলছেন যে মানুষের আসলে একটা পাওয়ার ভ্যাকুয়াম, এবং তার থেকে কতগুলো জিনিস মানে তার খুব ওই রকম একটা অ্যাংজাইটি ইত্যাদি এই জিনিসগুলো খুব হচ্ছে। তো আমি ভাবলাম যে এটাকে আমি যদি ডিপ হিস্ট্রি টার্মসে নিয়ে যাই, আমি যদি টেস্টোস্টেরন বলি, আমি যদি অ্যাড্রেনালিন বলি, তাহলেই কিন্তু ব্যাপারটা ডিপ হিস্ট্রিতেই আমি এনে ফেললাম। হ্যাঁ, মানুষের হয় এটা, রবার্ট সাপালস্কি বলছেন এটা হয়, আবার এটা রিভার্সড হয়ে যায় চট করে। এটা কারুর যে হলো আজীবন থেকে গেল তা কিন্তু নয়। অ্যাডাল্ট সিন্যাপ্টোজেনেসিস যেটা হয়, কনটেক্সট ডিপেন্ডেন্ট সিন্যাপ্টোজেনেসিস, সেটা কিন্তু থাকে না অনেকটা বেশি দিন, মানে প্রায়শই সেটা ইতিহাসে দেখা যায়। তো কাজেই আমরা আমরা যে যাই নিয়ে কাজ করি না কেন, আমরা আলটিমেটলি ডিপ হিস্ট্রিতে যেতেই পারি। যেমন ধরুন কেউ যদি নান্দনিক
ইতিহাস করে, হ্যাঁ, মানে শিল্প সাহিত্যের ইতিহাস করে। আজকাল তো ওই ভেলায়নের রামচন্দ্রনের এমার্জিং মাইন্ডে অসাধারণ সব প্রবন্ধ আছে, যে উনি বলছেন যে ওই মানে ওই নিউরো এস্থেটিক্স, হ্যাঁ, এবং আমি আমার ওই রবীন্দ্রনাথের লেখায় সেটা একটু করে আলোচনা করেছি যে কিভাবে আমাদের মাথার মধ্যে প্রতীক ব্যাপারটা থাকে। মানুষ তো ইমাজিনেটিভ অ্যানিমাল, একমাত্র প্রাণী যে ভীষণ কল্পনা প্রবণ, এবং কল্পনার সেন্টারে আছে সিম্বল, হ্যাঁ, প্রতীক দিয়ে আমরা চিন্তা করি। প্রতীক দিয়ে কেন চিন্তা করি? প্রতীক হচ্ছে বাস্তবে স্ট্যান্ড ইন, বাস্তবটা ভীষণ বড় জটিল, সেটাকে আয়ত্তে আনতে সাহায্য করে প্রতীক। কেমন? এটা প্রতীকে 1 নম্বর কাজ, এবং এটা একটা এভলিউশনারি অ্যাডভান্টেজ আছে, এই জন্য প্রতীক ব্যাপারটা এভলিউশনের পথে আমার ব্রেনের মধ্যে এসে বসে আছে। কেমন? আর 2 নম্বর হচ্ছে ওই যে বললাম, মানুষ মানে খুঁজতে চায়, উইল টু মিনিং, তো সেই মানেটা খুঁজে পেতে প্রতীক আমাদের সাহায্য করে। তো কাজী প্রতীকের অসম্ভব পাওয়ারফুল একটা ব্যাপার, তার পরিচয় আমরা শিল্প সাহিত্যে পাই। কিন্তু ওই যে একটু আগে বললাম, এই প্রতীককেই যদি আমরা খুব বাড়াবাড়ির দিকে নিয়ে যাই, আমরা যদি মনে করি প্রতীকটাই রিয়ালিটি, গণেশের একটা সুর ছিল, তার মানে নিশ্চয়ই প্লাস্টিক সার্জারি হতো ওই সময়, এটা যদি আমরা ভাবি তাহলে কিন্তু মুশকিল আছে। বা আমরা যদি মনে করি আমি বাস্তবটাকে প্রতীকের খাপে পুরে ফেলে খুব নিশ্চিন্ত হলাম, আমি একটা শীতগানও উপহার দিলাম পুলিশ কমিশনারকে গিয়ে, ব্যাস আমি খুব খুশি হলাম, মানে আপনি আমার জয়। যেটা কথাটা বললেন তার সিম্পলিফিকেশন আমরা যদি ম্যাথমেটিক্যালি করি, ইমেজিং প্লাস ইমেজ ম্যাপিং প্লাস রূপক প্রতীক দিয়ে আমাদের ইমাজিনেশন তৈরি হয়। এই ইমেজের ইমাজিনেশন শুধু ভাষায় আমরা প্রকাশ করি না, মানে শুধু কবিতাতে বা সাহিত্যে প্রকাশ করি না, এটা আমরা যখন শিল্পী ছবি আঁকেন সেখানেও প্রকাশ করেন, তিনি সঙ্গে গান সেখানে প্রকাশ করেন, আর বাকিটা অবশিষ্ট অনেকটাই বোধহয় অপ্রকাশিত থেকে যায়। কোনটা? ওই আমাদের ইমাজিনেশনটা। না, সেটা তো বটেই। এবং সত্যি কথা বলতে কি, অনেক সময় রবীন্দ্রনাথেরই তো মনে হয়েছে যে ভাষাটা যথেষ্ট নয়, মানে এমন একটা অনুভূতি আসে সেটা ভাষা দিয়ে প্রকাশ করা যায় না, এই জন্য বুড়ো বয়সে ওই আমরা পুরনো বাংলা সিনেমাতেও দেখি রং তুলি ধরলেন, হ্যাঁ, একটু কথার পরে আমাদের ক্যামেরাটা যেন ঘুরে যাচ্ছে, যে কথাটা বলতে চেয়েছে ক্যামেরাটা ঘুরে এমন একটা দৃশ্যের দিকে নিয়ে গেল, একটা আবহ সঙ্গীত তৈরি করলো, যে কথাটা বলা হয়ে গেল। সব কথা কাজেই ভাষা অনেক রকমের হয়, ভাষা যে খালি আমাদের মানে ওই ব্রোকাস এরিয়া থেকে যেটা বেরোয় খালি যে সেটা তা নয়, কাজেই এটা তো হতেই পারে। সত্যি আমরা এক্সপ্রেস কতটুকু করতে পারি না। রবীন্দ্রনাথের মতো যার ভাষার উপর দখল, তিনিও বলছেন যে ওই ধন নয় মান নয়, উনি যা যা চাইছেন তার বদলে ধন নয় মান নয় ধ্যানের ভাষা করেছিল আশা। এবার ম্যাডাম বলুন, এবার কি বলবো, অনেক কথা তো হয়েই গেল, অনেক কথা হয়ে গেল, আরো নতুন নতুন কথা শুনতে ইচ্ছা করছে। আপনি নতুন মানে এই এত কথা না, আমি তাহলে বলি যে আমার মনে বেসিক কতগুলো জিনিস বলি। একটা হচ্ছে যে মানে যে সায়েন্টিফিক ইনসাইট গুলো আমরা ডিপ হিস্ট্রির জন্য ব্যবহার করি, একটা এক্ষুনি সাইকোট্রপির কথা বললাম, এটা একটা খুব বড় কথা, এটা কিন্তু সভ্যতাকে অনেকটা পরিচালনা করে এসেছে, এখনো আসছে। 2 নম্বর কথা হলো ইন গ্রুপ অ্যাগ্রেশন, আউট গ্রুপ অ্যাগ্রেশন, ভিতর গোষ্ঠী বাহির গোষ্ঠী, ভিতর গোষ্ঠীর মধ্যেও ডমিনেন্স হায়ারার্কি, আর বাহির গোষ্ঠীর সাথে তো হবেই ঝগড়াঝাঁটি লেগেই থাকবে, হ্যাঁ, এটা হতে বাধ্য। এটা মানুষের ওই যেটা বললাম যে মানে সামাজিকতা আমাদের লিমিটেড, এবং সর্বজনীনের সাথে মেলানো নিজেকে, হ্যাঁ, আমাদের রবীন্দ্রনাথ গান্ধীরা বলে গেছেন বটে, কিন্তু এটা আমাদের বেশিরভাগের দ্বারাই হয়ে ওঠে না আর কি। আমরা একটা সংকীর্ণ সমাজে থাকতেই ভালোবাসি, তাই থাকি। তো এইটা আমাদের বুঝতে হবে। এটা বুঝতে গেলে আবার আমাদের ডাম্বার নাম্বারের কথা তো বললাম, অ্যামিগডালার কথা বুঝতে হবে। আমাদের ব্রেনের মধ্যে অনেকটা গভীরে অ্যামিগডালা বলে একটা ব্যাপার আছে, যেটা আমাদের অপরায়ণ করতে সাহায্য করে। মানে ধরুন আমি কাউকে একটা অপরিচিত রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, একজন উল্টো দিক থেকে আসছে, তাকে চিনি না, আচ্ছা আমি যদি দেখি যে প্রথমে আমি ভাববো যে ছেলে না মেয়ে, মানে এটা কিন্তু আমার হয়তো আমি কনসিয়াসলি ভাবছি, কিন্তু এটা আমার মনে হবে। আচ্ছা, আমেরিকার ধরুন মতো সিচুয়েশন, ব্ল্যাক না হোয়াইট, বা কোনো সাংস্কৃতিক চিহ্নের সাহায্যে হিন্দু না মুসলমান। আমি যদি একজন লোককে দেখি ফেজ টুপি লুঙ্গি পরে আসছে, আমার না প্রথম রিয়াকশনটাই হবে লোকটা মুসলমান, লোকটা মানুষ, লোকটা একটা গরিব লোক, বা লোকটা আছে ওই দিক থেকে আসছে, ওখানে ও কি কাজ করে, এটা আমার মনে হবে না। হ্যাঁ, আমি সঙ্গে সঙ্গে বুঝে নেব, মানে ধরুন আমি খুব সেকুলার ব্যক্তি, হ্যাঁ, আমি নিজেকেই বলছি। এটা কিন্তু অ্যামিগডালা মানুষের মানে মস্তিষ্কে গভীরে আছে। এটারও একটা এভলিউশনারি অ্যাডভান্টেজ আছে, সেই জন্যই এটা এসে বসে আছে। সেটা হলো যে
জীবনের সংগ্রামে কিন্তু শত্রু মিত্র চিনে নিতে হয়। আমি যদি সবাইকেই বন্ধু বলে বুকে জড়িয়ে ধরি তাহলে কিন্তু অসুবিধে আছে। তো কাজে অ্যামিগডালা আমাদের খুব দরকার, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের খুব ইররেশনাল করে তুলতেও পারে। মানে অপর হলেই যে শত্রু হয় তার কোনো মানে নেই, সে বন্ধু হতে পারে, সে অতিথি হতে পারে। যেটা বলে একদিক থেকে দেখতে গেলে আমি তো মনে করি আমরা সবাই সবার অপর, তাই না? প্রত্যেকে আমরা নিজেরাই। আচ্ছা, কিন্তু আহ আমরা ওই গোষ্ঠী ইত্যাদি ভিত্তিতে অপরাহিত করি, করে আমরা হয় ভয় পাই, তা নইলে আমরা হয়তো তাকে আক্রমণ করি, হ্যাঁ, মানে বা পালিয়ে যাই, হ্যাঁ, এরকম আর কি। ফাইট, মানে এরকম রিয়াকশন গুলো হয় আর কি। তো ধরুন আমি একটা খুব অন্ধকার রাস্তায়, দুদিন আগে সেখানে একটা কমিউনাল কিছু ঝামেলা হয়ে গেছে, তা আমি অন্ধকার রাস্তায় একা একা যাচ্ছি, উল্টো দিক থেকে আমি দেখছি একটা লোক ওই ফেস টুপি ইয়ে পরা, লুঙ্গি পরা, সে একটা কাঁধে বোচকা নিয়ে আসছে। আমি না সঙ্গে সঙ্গে ভয় পাবো, যেটা আমি যতই সেকুলার হই না কেন আমি কিন্তু ভয় পাবো, জি বাবা একটা মুসো আছে। কিন্তু আমার একটা নিওকর্টেক্স আছে, এমনকি হিপোক্যাম্পাসের ভিতরে, মানে যেটা আরো অনেক গভীর, সে আমাকে বোঝাবে, আরে তুমি বুঝতে পারছো না, লোকটার কাঁধে বোচকা, বোঝাই যাচ্ছে একটা ফেরিওয়ালা, ও দিনের শেষে বোধহয় তেমন বিক্রি বাটা হয়নি, খুব ক্লান্ত লাগছে। মানে তাকে আমি ভয় পাবো কেন? প্রথমেই একটা লোককে দেখি, কিন্তু যেটা এটা আমার পক্ষে স্বাভাবিক, কিন্তু আমার নিওকর্টেক্স আছে। এটা আমার অ্যাডভান্টেজ মানুষ হিসেবে। একটা কুকুর হয়তো পালিয়ে যাবে, বা একটা কুকুর হয়তো ঝাঁপিয়ে পড়বে, একটা কুকুর যখন আমাকে শত্রু ঠাউরায় সে কিন্তু খুব একটা ভেবে দেখে না। আচ্ছা, সে তার রিয়াকশনটা মানে ইনস্টিংক্টিভলি আসে, কিন্তু আমি তো একটা মানুষ, আমার কেন ওরকম রিয়াকশন? কনক্লুড করতে পারি এখান থেকে যে আমরা সবাই প্রাকৃতিক পরিবেশের ক্লাইমেট চেঞ্জ নিয়ে খুব চিন্তিত, কিন্তু আমাদের শরীরের মধ্যে আমাদের ভিতরের ক্লাইমেট চেঞ্জটাকে যদি আমরা উপলব্ধি করতে না পারি এবং সেটাকে চেঞ্জ না করতে পারি, তাহলে কিন্তু বিপদ আছে। 5000 বছর আগে যে সভ্যতার শুরু এবং ডিপ হিস্ট্রি এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য যে বিজ্ঞানীরা আছেন তারাও বলছেন যে আগামী 500 বছরের মধ্যে যদি এভাবে চলতে থাকে তাহলে বোধহয় মানব সভ্যতার একটা বিপদ উপস্থিত হবে। হ্যাঁ, একদম। আমাদের কিন্তু নিজেদের, এটা আমরা যারা মানে পিছনে এতগুলো বছর ফেলে এসেছি, মানে যদি আপনি নিওলিথিক পিরিয়ড থেকে ধরেন 10,000 বছর তো বটেই। আচ্ছা, তো আমাদের সামনে আরো মানে আমি জানি 1000 বছর আছে কিনা, এটা বৈজ্ঞানিক জন্যই আজকে ডিপ হিস্ট্রি চর্চা করা ভীষণ দরকার। জরুরি। এবং আরেকটা জিনিস বলি, আমি সদ্য যে বইটা পড়ছিলাম সেটা হচ্ছে, আমার এখনো পড়া শেষ হয়নি, কিন্তু মোটামুটি বুঝলাম ব্যাপারটা। ভদ্রলোকের নাম হচ্ছে ইয়াইন ম্যাকগিলক্রিস্ট, IAIN, ম্যাকগিলক্রিস্ট। তিনি একটা বই লিখেছেন, দ্য মাস্টার অ্যান্ড হিজ এমিসারি। আচ্ছা, তো ভদ্রলোক খুব ইন্টারেস্টিং। উনি লিটারেচার পড়াতেন ইংল্যান্ডে। আচ্ছা, লিটারেচার পড়াতে পড়াতে মনে হলো যে এই যে লিটারেচারের যে জিনিসটা, মানুষের মন, আবেগ, ভালোবাসা, ঘৃণা, ভয়, এগুলোই তো লিটারেচার ডিল করে। তো এগুলো বুঝতে গেলে কিন্তু সায়েন্সে যেতে হবে শেষ পর্যন্ত, কেমন? এই করে উনি মানে ইয়ে করলেন, ডাক্তারি পড়লেন, ডাক্তারি পড়ে হি বিকেম এ নিউরোসায়েন্টিস্ট। উনি এখন একজন প্র্যাকটিসিং নিউরোসায়েন্টিস্ট। উনি এই বইটা লিখেছেন, কাজে এই বইটা বুঝতেই পারছেন এর একটা বিশেষ মূল্য আছে। উনি এখানে একটা হেমিস্ফিয়ার ডিফারেন্সের কথা বলছেন। আমাদের মস্তিষ্কে দুটো গোলার্ধ, মোটামুটি দুটো হেমিস্ফিয়ার, তো রাইট লেফট। এখন এই রাইট লেফট নিয়ে না আগে অনেক এই পপ সাইকোলজি ইত্যাদিতে, অনেক পপ সায়েন্সে অনেক আজে বাজে কথা বলা হতো, একদম খুব ডাইকোটমি, হ্যাঁ, এটা যদি র্যাশনাল হয় ওটা ইমোশনাল, ব্যাপারটা তা নয়। আমাদের যে কোনো মেন্টাল স্টেট, আমরা যা কিছু করি না কেন, সব কিছুর পেছনেই কিন্তু রাইট আর লেফট দুটোই আছে। দুটো একসাথে মিলে বেশ কম্প্যাটেবল ওয়েতে কাজ করবে, এটাই এক্সপেক্টেড। হ্যাঁ, কিন্তু মুশকিল হয় কি, দুটোর তো স্ট্রাকচার এবং ফাংশন আলাদা, কখনো কখনো ইনকম্প্যাটেবিলিটি হয়ে যায়, এমনকি অপোজিশনও হয়ে যায়। আচ্ছা, উনি যেটা বলছেন যে মোটের উপর দেখতে গেলে আমাদের লেফট হেমিস্ফিয়ার যেটা, সেটা না ইট প্রসেসেস ডিটেলস। একটা কিছু কাজ করছি বা একটা জিনিসের ডিটেল গুলোকে লক্ষ্য করে, সেই অনুযায়ী ব্যাপারটাকে আয়ত্ত করবার চেষ্টা করে। রাইট হেমিস্ফিয়ারের একটা টোটালাইজিং পার্সপেক্টিভ আছে, একটা হোল দেখে, যেটা বলে ওই যে বাস্তব থেকে বাস্তবতর মানে খোঁজা, এটা রাইট হেমিস্ফিয়ারের কাজ। দুটোই কিন্তু সাহিত্য সৃজন তার মানে রাইট হেমিস্ফিয়ারের কাজ। ভালো শিল্প সাহিত্যে তাই হওয়া উচিত, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ছন্দটা কি মিলছে, শব্দটা কি ঠিক করলাম, ওটা লেফট হেমিস্ফিয়ার করবে, ওটা লেফট হেমিস্ফিয়ার। একটা গান ধরুন, একটা গান যখন ভালো লাগে কি করি, সব মিলেই ভালো লাগে গানটা। তারপরে আমি যদি গানটা তুলতে চাই,
তখন আমি দেখি আচ্ছা এর হারমোনিক স্ট্রাকচারটা কি, আচ্ছা সুরটা কোথায় কিভাবে লেগেছে, মুরগিটা এখানে কিরকম। হ্যাঁ, তারপরে আবার কি হয়, গানটা তুলে নেবার পরে আবার রাইট হেমিস্ফিয়ার টেক্স ওভার, সব মিলিয়ে গানটা যেন একটা গান হয়ে ওঠে। কেরামতি দেখানো, কালোয়াতি দেখানো নয়, গানটা যেন গান হয়। তো এই হচ্ছে রাইট হেমিস্ফিয়ার আর লেফট হেমিস্ফিয়ার। উনি যেটা বলছেন ম্যাকগিলক্রিস্ট, সেটা হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন থেকে সভ্যতা যে পথে এগোলো, আমাদের না মানে তার মানে কি রাইট হেমিস্ফিয়ারের মাস্টার হওয়া উচিত, লেফট হেমিস্ফিয়ারের এমিসারি হওয়া উচিত। দুটোই কিন্তু খুব গুরুত্বপূর্ণ কাজ। যেটা বলে এটা বাদ দিয়ে একটা কবিতা আমার লিখতে ইচ্ছে করলো, হাউমাউ করে লিখে ফেললাম, হ্যাঁ ছন্দ নেই, মিল নেই, বা ওরকম শব্দগুলো ঠিক নয়, তাতেও কিন্তু কাজ হবে না। আচ্ছা, তো উনি বলছেন যে মুশকিল হচ্ছে যে লেফট হেমিস্ফিয়ার না মাস্টার হয়ে গেল। আচ্ছা, রাইট হেমিস্ফিয়ারটা তার গুরুত্বটা অনেক কমে গেল মানুষের কাছে। এইটা একটা খুব মুশকিল হয়ে গেল। মানে এটা কিরকম, উনি বলছেন যে মানে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের পর, হ্যাঁ উনি বলছে এখন এটা যে এর ফলেই মানে ইতিহাসটা এভাবে এগোলো বা ইতিহাস এগোনোর ফলেই এটা হলো, ব্রেনটা একটু অন্যরকম হয়ে গেল তা কিন্তু বলছে যে দুটো ব্রেনকে মোটামুটি সংযোগ করে যে জায়গাটা, সেটা অনেকটা ক্ষয় হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেটা ওরা স্নায়ু বিজ্ঞানী হিসেবে দেখেছেন, কি একটা কলোসাম কোথাও একটা নিশ্চয়ই লেখা আছে, আমরা যাই হোক বইটা থেকে বলতে পারবো, ওটাও কিন্তু খানিকটা ক্ষয়িষ্ণু। তো উনি বলছেন যে এটা ডায়ালেকটিক্যাল, মানে টু ওয়ে প্রসেস, মানে ইতিহাসটা একদিকে যাচ্ছে বলে আমাদের ব্রেনটা এদিকে, এবং এমনও শুনেছি আমাদের ব্রেন নাকি সাইজটাও কমে যাচ্ছে, 1500 সিসি তো এখন বোধহয় 1300 কত অ্যাভারেজ সাইজ। ব্রেন খাটাই না তো, এআই আছে তো। হ্যাঁ, তো কাজেই যাই হোক, তো এখন না উনি ওর থিসিসটা এইটা, তো উনি বলছেন যে এটা কিন্তু খুব মুশকিল হয়ে গেছে। তার ফলে ম্যানেজমেন্টটাই খুব গুরুত্বপূর্ণ হয়েছে, কেন ম্যানেজ করছি, আদৌ তার কোনো অর্থ আছে কিনা, হ্যাঁ এটা নিয়ে মানুষ আর ভাবছে না। ওই যেটা বললো শর্ট টার্মিজম, 5 বছরের পরে আর দেখছি না। রাইট হেমিস্ফিয়ার তোমার যদি কাজ না করে তাহলে 5 বছরের পরে আর দেখার দরকার নেই। হ্যাঁ, বা ওই একটা তাৎক্ষণিকতা, এইটা খুব মানে কাঠামোটাকে আমরা দেখছি কিন্তু সামগ্রিক রূপটাকে দেখছি না আমরা, জাস্ট ছোট একটা জায়গা ধরে সেটা খুব ভালো হয়তো আমি আমার লেফট হেমিস্ফিয়ার কাজ করছে, হ্যাঁ কিন্তু কেন করছি, এর অর্থ আছে কিনা, এটা কারোর ভালো করবে কিনা, হ্যাঁ এইটা আর ভাবছি না। উনি খুব সুন্দর করে একটা উদাহরণ দিয়েছেন, বলছেন যে একটা অপারেশনে সার্জন অপারেশন করবে, নার্স আছে তাকে সাহায্য করবার। নার্সের কাজটা খুব ভাইটাল, কারণ অনেক সময় আমার বাবা নিজে সার্জন ছিলেন, তো অনেক সময় আমরা জানি যে সার্জন হাতটা বাড়িয়ে দেয়, নার্স একটা ইনস্ট্রুমেন্ট তুলে দেয়, সে যদি উল্টো পাল্টা দেয়। কিছুদিন আগে এমন একটা ইনস্ট্রুমেন্ট দিয়েছিল মরচে পড়া, রোগীর পেটের মধ্যে ভেঙে পড়েছিল, তাই নিয়ে হইচইও হলো। নার্সের কাজটা কিন্তু একেবারেই আন্ডারমাইন করবার মতো নয়, খুব গুরুত্বপূর্ণ না তাকিয়েই তার থেকে ইয়ে বলে নিচ্ছে। হ্যাঁ, তো কিন্তু অ্যাট দ্য সেম টাইম অন দ্য হোল তো সার্জেনেরই ডমিনেট করা উচিত সিচুয়েশনটা, তাই না? তো এটা যদি উল্টো হয়ে যায় তাহলে কিন্তু খুব বিপজ্জনক, এবং আমরা সেই বিপদে, যেমন আমি এক্ষুনি বলছিলাম ড্যানিয়েল লর্ডসম্যানরা বলছেন যে আমরা একটা সাইকোট্রপিক সিভিলাইজেশন হয়ে গেছি, হ্যাঁ এনট্রপির দিকে যাচ্ছি, তেমনি ইনি অন্য দিক থেকে ব্যাপারটা বলছেন। এটা নিয়ে এখনো হিস্টোরিয়ানরা কেউ ডিল করেনি, উনি নিজেই ইতিহাস থেকে, উনি নিজে যেহেতু লিটারেচারের লোক আর একটা ইতিহাসও জানেন, হিউম্যানিটিসের লোক আর কি, উনি নিজেই উদাহরণগুলো দিচ্ছেন। তো উনি বলছেন এটা কিন্তু খুব বিপজ্জনক দিকে যাচ্ছে, আমরা কিন্তু আর বড় করে দেখছি, যেটা বলে আমরা পরের প্রজন্মের কথাও ভাবছি। এটা একটা খুব সবকিছু তাৎক্ষণিকতার বেসিসে আমরা বিবেচনা করছি। আমার এক্ষুনি একটা আনন্দ হলো, আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এখান থেকে যেতে গেলে আমাকে দূরবর্তী বা ভবিষ্যতে, মানে আমরা যেটাকে বলছি আর কি বেটার টুমরো, টুমরোর দিকে যেতে গেলে, টুমরোতে যে কথা আমরা ভাবছি না, এবং সেটা যাতে বেটার হয় সেটার কথাও ভাবছি না। আর এটা করতে গেলে আমাদের দরকার হচ্ছে রিডিসকভারিং সেলফহুড। একদম, এক্ষেত্রে তাহলে আমাদের আজকের যে আলোচনাটা আমরা যেটা করলাম সেটা হচ্ছে আমরা টুমরোর কথা ভাবছি, সেই টুমরো যেন বেটার হয় তার কথা ভাবতে চেষ্টা করব, এবং তার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে রিডিসকভারিং সেলফ। আজকের আলোচনা যে কারণে আপনার টপিকটা আমার খুব ভালো লেগেছিল, যে কারণে আমি রাজি হয়েছিলাম আর কি, তা নইলে আমি খুব একটা সেমিনার করি না, তো কিন্তু আপনি এটা খুব সুন্দর করে ভেবেছেন। আর এটা আমি অনেকদিন ধরেই ভাবি, যে এটা বলছিলাম যে একদা মার্কসিজমের মধ্যে দিয়ে ভাববার চেষ্টা করেছি, একটু গান্ধীর দিকে। এটা আমি ম্যানেজমেন্ট থিওরির দিক থেকে আমাদের একভাবে ব্যাখ্যা করা হয়, আমি এটা আমার জানা আছে, কিন্তু আপনার লেখাগুলো পড়ার পর এবং ডিপিএসটি সম্পর্কে আমি খুব সামান্যই পড়েছি, আমি অরিজিনাল বইগুলো তো পড়িনি, মূলত আপনার বইগুলোই পড়েছি।
সেখান থেকে আমার পড়ে লেখা, আমার হ্যাঁ। যেটা মনে হয়েছে যে এটার মধ্যেই নিহিত আছে আমাদের আগামী ভবিষ্যতের আমরা কোন দিকে যাব তার দিশাটা নিহিত হ্যাঁ, আমার আছে। তো তাই মনে হয়, আমার তাই মনে হয়। দেখুন, সবাই হয়তো পড়াশোনা করে এদিকে যাবে না, কিন্তু আমরা যারা পড়াশোনা করি তারা যদি একটু আইডিয়া গুলোকে ছড়িয়ে দিই, আর আমরা যদি বোঝাতে পারি যে তোমার মতেই ভালো আছে, তোমার মতেই খারাপ আছে এবং বেশিরভাগ এটা মানুষের মধ্যে। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এটা বিজ্ঞানের সাহায্যে ব্যাখ্যা করছে। হ্যাঁ, বিজ্ঞানসম্মতভাবে হ্যাঁ, ব্যাখ্যা করছে এটা। এটা কোনো মানে কোনো আমরা বলতে পারি যে এর মধ্যে কোনো আধ্যাত্মিকতা, ভাববাদ এরকম, আধ্যাত্মিকতা, হ্যাঁ, হ্যাঁ, ভগবানবাদ বা মানে কোনো আমার মনে হয় এটাই সব থেকে বড় এটাই ভাববাদ, সবথেকে এটাই সব থেকে বড় হ্যাঁ, আধ্যাত্মিকতা, এই আর কি। এটা ডিপ হিস্ট্রি একটা কিন্তু ফিলোসফি, ডিপ হিস্ট্রি কিন্তু ডিপ একটা হিস্ট্রি একটা ফিলোসফি, ফিলসফি, হ্যাঁ, একটা ফিলসফি, হ্যাঁ, সেটাও একটা দর্শন। সেটাকে কেউ যদি আমরা এটা আধ্যাত্মিকতা নয়, কিন্তু এটা একটা দর্শন, এটাও একটা দর্শন। এটা একটা তো দর্শন। আমরা আজকের আলোচনা ম্যাডাম এখানেই শেষ করলাম। আপনাদের অনেক ধন্যবাদ। না, আমার ধন্যবাদ না, ভালোই লাগলো। আমি আজকে হ্যাঁ, আলোচনা করে আপনার কাছে অনেক কিছু জানতে পারলাম। আমি একটু স্ট্রাকচার্ড ওয়েতে বলবো ভেবেছিলাম, কিন্তু আপনার সাথে কথা বলতে বলতে ভালোই হলো, এটা ইন্টারাকশনটা হয়ে খুব ভালো হলো। আর দেখা যাক যদি কিছু মানুষকে অন্তত ছুঁয়ে যেতে পারি এই আলোচনা। ছুঁয়ে দেখা যাক। যাবেন আশা করি। তার কারণ হচ্ছে আমরা চেষ্টা করেছি মানুষের মাঝে আগেই একটা ধারণা এটা দিয়ে দেওয়ার, এবং তারা যদি এটা দেখে আসেন তাহলে আজকের আলোচনাটা তারা উপলব্ধি করতে সক্ষম হবেন। এবং আমরা আমাদের যে ফোল্ডারটি দিয়েছি ফার্স্ট হাফে আমরা বলেও দিয়েছি যে ফোল্ডারের মধ্যে হোয়াট ইজ ডিপ হিস্ট্রি সেটা আমাদের লিখে দেওয়া আছে। সেটা মূলত আপনারই লেখার একটা সংক্ষিপ্ত সংকলন। আচ্ছা। তো তারপর যখন তারা আলোচনাটার মধ্যে হয়তো শুনলেন, তখন নিশ্চয়ই তারা এর মধ্যে থেকে কিছু রসদ খুঁজে পাবেন বলেই আমরা আশা করি, হ্যাঁ। আশায় পেলে আমি আছে। খুব খুশি হব, আমি আমরাও ভীষণই খুশি খুব হব। খুশি হব উদ্যোক্তা হিসেবে। নমস্কার ম্যাডাম, আপনাকে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনি আমাদের এই বিষয় নিয়ে সময় আমারও খুব দিয়েছেন। ভালো লাগলো, অনেক অনেক ধন্যবাদ। আর আপনারা এত দূর এলেন, এই সামনাসামনি বলতে পারলে আরো ভালো লাগতো, মানে সবার কাছে বলতে পারলে। তবে পরে ইন্টারাকশন হওয়ার হয়তো একটা সুযোগ রইলো, এই আর কি।